আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খানস গ্লোবাল থেকে খান জুবাইদ হোসেন বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ফার্স্ট ফ্যাশন সম্পর্কে আজকে একটু ভিডিও করে দিতে চাই, যেটা আপনাদের জানা নাই, অথবা ছন্নছাড়াভাবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় কথা বলেছি, হয়তোবা আপনারা সেটা ধরতে পারছেন কি পারেন নাই সেটা আমি জানি না। তো যার কারণে আজকে মনে হলো আপনাদের আমি একটু ফার্স্ট ফ্যাশন, যেহেতু যারা কাপড়ের ব্যবসাজনিত বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, অথবা নিজস্ব চ্যানেলও আছে, অথবা এটা নিয়ে ঘেঁটেঘেঁটি করেন, তারা দেখবেন চমৎকার একটা অ্যাডভার্টাইজমেন্ট রিসেন্টলি আসতেছে। কোনো একটা অর্গানাইজেশন এটা গুগল অ্যাডসে অ্যাপ্লাই করেছে যে কাপড়ের ব্যবসায়, ব্র্যান্ড কাপড়ের ব্যবসায় ট্রিলিয়ন ডলার এবছর ওয়ার্ল্ডের যত নামকরা কোম্পানিগুলো আছে তারা ব্যবসা করেছে, এবং এই কাপড়ের ব্যবসায় তারা যে সাকসেসফুল, যেমন গতকাল ছিল 27/6/2024 তারিখ। গতকাল দেখলাম আমাদের চাঁপাইনবাবগঞ্জে আপনার আমের উপরে চমৎকার একটা সংবাদের মধ্যে নিউজ দেখলাম যে বাংলাদেশের আম, এত জাতের আম, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার, ইন্দোনেশিয়ার অ্যাম্বাসেডার, তারপর আরও সিঙ্গাপুরের অ্যাম্বাসেডার, তাদের নিয়ে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় গিয়েছেন আপনার আমবাগানে। সেখানে যে বাংলাদেশের আমকে উপস্থাপন করেছেন এত সুন্দরভাবে, এবং তাদের যে ইচ্ছা শক্তিগুলো প্রকাশ করেছেন ওখানে স্থানীয় সংসদ সদস্য এত সুন্দরভাবে বুঝাইছেন, এবং এত সুন্দর শর্ট টাইমের মধ্যে এত সুন্দর কথা বলেছেন যে আসলে মনটা ভরে গেছে। ওনাদের গতকালকে রিপোর্টে ওনাদের দুজনের যে কথা বলার স্টাইল ছিল, আপনি বিএনপি আওয়ামী লীগ ডাজেন্ট ম্যাটার, আপনি যদি বাংলাদেশকে যদি ভালোবাসেন তো দুইজনকে সারা জীবনের জন্য আপনি সম্মান করার আপনার মানসিকতা তৈরি হয়ে যাবে। কারণ তারা এত সুন্দর করে দেশের একটা সম্পদ, একটা গর্বকে এত সুন্দর করে সারা বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করছে। আর আমরা আমাদের রাজনৈতিক অথবা রাষ্ট্রীয় প্রতিনিধিদের কাছে এগুলোই আশা করি। আমরা সংসদ ভবনে কে কার টাকা চুরি করছে, কে কি করছে, এগুলো শোনার জন্য তো সংসদ ভবন না। সংসদ ভবন হচ্ছে রাষ্ট্রের দুর্যোগে আলোচনা, যেটা সাধারণ মানুষ জানবে। সারা বিশ্ব থেকে আমরা কীভাবে ব্যবসা বাণিজ্য করে আরও বেটার কিছু হব, তার কনফিডেন্সিয়াল বিষয়গুলো ভিতরে থাকবে, আর বাহ্যিক একটা আলোচনা ওখানে হবে। আর রাষ্ট্রে কে কী ভালো করবে, কার জন্য কত বরাদ্দ, কোথায় কী, সেগুলোর জন্য কিছু একটা, অথবা জনপ্রতিনিধি জনগণের পক্ষে সরকারের কাছে কি প্রস্তাব করছে আপনার স্পিকার মহোদয় সমীপে, সেই জিনিসগুলো শুধু আমরা জানতে পারবো। কিন্তু ওই ভিডিওগুলো অ্যাকচুয়ালি ভাইরাল হয় না। ভাইরাল হয় কে কারে চুরি করছে, কে একটু গান গাইছে, এগুলো ভাইরাল হয়। তো আমরা কিন্তু এই শিক্ষিত হয়েও অশিক্ষিত একটা জাতি, যারা ভালোটা গ্রহণ করতে পারি না, খারাপটা নিয়ে, কুসংস্কার নিয়ে, তারপরে নেগেটিভ নিউজ নিয়ে ব্যস্ত থাকি। খুব রিসেন্টলি ঈদের পরে সামান্য 2-4 দিন যখন ফ্রি ছিলাম, আমি বেশ কিছুদিন একটু অনলাইন জগৎ থেকে দূরে, বিকজ ফিজিক্যাল কাজ করে একটু এগিয়ে যেতে চাচ্ছিলাম। তো ঈদের পরে চিন্তা করলাম যে অনেক দিন তো ফেসবুকে ঢোকা হয় না, তারপরে ইউটিউব চ্যানেলে ঢোকা হয় না, কোথায় কি একটু দেখি। তো তখন আমার মনে হলো যে অনলাইনে মানুষ কেন ভালো ব্যবসা করতে পারতেছে না, এটার উপর একটা ভিডিও আমাকে করতে গেলে আমাকে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। তো এই তথ্য সংগ্রহ করতে যে আমি বিভিন্ন ভিডিওর টপিকস, মানে সাবজেক্ট হেডলাইন, ভিডিও আর কত ভিউ হয়েছে সেটার স্ক্রিনশট নিচ্ছিলাম। এখন ওই স্ক্রিনশট মোবাইলে নিতে যে আমি মনে করেন যে আমার বাড়িঘর সংসার টংসার সব ধ্বংস হয়ে যাচ্ছিল। কারণ ওয়াইফ পাশে শোয়া, আমি তার কাছে পাশে বসে বসে এসব স্ক্রিনশট নিচ্ছি, আর সে বলে তুমি এইসব কিসের স্ক্রিনশট নিচ্ছ, জীবনে তো তোমাকে এইসব করতে দেখি নাই, তোমার ব্রেন এখন কোন দিকে গেছে। তা আমি বললাম যে কেন কি হয়েছে। তো এখন যে অবস্থায় কেন কি হয়েছে বলাতেই মনে করেন যে সেকেন্ডের মধ্যে বাসার মধ্যে যে অবস্থা, তাতে প্রায় আমার সংসার নাই হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তখন তাকে সাথে সাথে মোবাইল থেকে সব কম্পিউটার ট্রান্সফার করে দেখালাম যে দেখো এটা নিয়ে একটা ভিডিও করব। তা যার কারণে শুধু মেয়ে মানুষের নাচানাচি না, মেয়ে মানুষের নাচানাচি, রাজনৈতিক নাচানাচি, ধর্মের নাচানাচি, ওই গোকরা সাপ না কী সাপ, সেই সাপ নিয়ে, রাসেল সাপ নিয়ে নাচানাচি,
তারপরে কাপড়ের ব্যবসা যারা করতেছে, যারা কাপড় খুলে খুলে কাপড়ের ব্যবসা করতেছে, কাপড় খুলে খুলে লাইভ করতেছে, তাদের স্ক্রিনশট, যারা ভদ্রভাবে ভিডিও করতেছে, লাইভ করতেছে, তাদের স্ক্রিনশট, আমি সব কিছু নিয়ে আলাদা আলাদা কম্প্যারিজন করতেছি। এই জন্যই স্ক্রিনশটগুলো নিচ্ছি। পরে দেখলাম যে সে যুক্তিসঙ্গত প্রমাণ পাইল, এরপরে দেখলাম যে না, মাথা ঠান্ডা হয়েছে। তো এখন আপনাদের যে, অথবা আমাদের জাতিগতভাবে আমাদের যে অবস্থা, রুচিবোধ, তারপরে অনলাইনে সময় কাটানোর যে বিবেক, রুচি, ফানের নামে যেসব চরিত্রহীন অথবা রুচিহীন যে ঘটনাগুলো ঘটতেছে, খুবই খুবই লজ্জাদায়ক। ইভেন আমি দেখলাম ইয়াং এক ছেলে, মেবি কলেজে পড়া বয়সী এক ছেলে, সে বোধহয় 40-50 বছর এক মহিলার সাথে প্রেম করে, তাই নিয়ে বোধহয় থানা পুলিশ মামলা, তারপরে কি ধর্ষণ মামলা, কত কিছু। আরে ভাই, আমাদের দেশে কি সরকার আইন কিছু নাই? এই ভাইরালের যুগে এরকম একটা ছেলে এরকম একটা বয়স্ক মহিলার সঙ্গে চলাফেরা করতেছে, বিবাহিত অবিবাহিত অথবা পার্সোনাল রিলেশন হোয়াট এভার, এটা তো সরকারের অথবা কিশোর অপরাধ যেসব আপনার ডিপার্টমেন্ট আছে, অনলাইনে আসার সঙ্গে সঙ্গেই তাদের অথবা প্রশাসনের উচিত যেটাকে থামায় দিয়ে এটাকে কন্ট্রোলে এনে এটার জন্য আরও স্ট্রং রুলস করে দেওয়া। কারণ এই একটা সন্তান যার বাবা পাঞ্জাবি পরে, মাথায় টুপি, মা বোরকা পরে, তার ছেলে এরকম বয়স্ক এক মহিলারে নিয়ে চুল টুল মনে করেন রঙিন টঙিন করে ঘুরে বেড়াচ্ছে, নাচে বেড়াচ্ছে। আর এই মজাটা দেখে সমাজের কত ছেলে মেয়ে এরকম অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, বাপ মার অবাধ্য হয়ে যাচ্ছে, লেখাপড়া ধ্বংস করতেছে, রুচির বাইরে চলে যাচ্ছে। শুরুতে আপনারা এগুলো কেন থামাতে পারতেছেন না? আমাদের এত ডিপার্টমেন্ট আছে। এই যে যেমন সেদিন দেখলাম যে সুমন সাহেব, ব্যারিস্টার সুমন সাহেব সংসদে বলছে যে আমাদের দেশে এত দুর্নীতি দমনের এতগুলো ডিপার্টমেন্ট থাকার অবস্থার পরেও আপনার ইনকাম ট্যাক্সের অথবা জাতীয় রাজস্ব নাকি এনবিআর এর একজন কর্মকর্তাকে তারা ধরতেই পারেনি অথবা থামাইতেই পারেনি। থামাইছে কে অথবা ধরছে কে? এক ছাগলে। তো এটা আসলে খুব আফসোসের বিষয়। আমরা ক্ষয়ক্ষতি তৈরি হওয়ার পরে কে অপরাধী তারে পানিশমেন্ট দিয়ে তার কাছ থেকে উল্টে ভাঙ্গা চূড়া খাওয়া পাবলিক আমরা। কিন্তু আমরা যে একটা অপরাধ কেন জন্ম নিচ্ছে, এরকম অপরাধ যেন দ্বিতীয়বার আর জন্ম নেওয়ার কোনো সুযোগ না পায়, শুরুতেই এটাকে খুব কঠিনভাবে থামায় দিব, এরকম প্রশাসন অথবা এরকম কিছু আমাদের নাই। বরঞ্চ ওই যে অপরাধ করতেছে ওকে কেমনে ট্র্যাক আউট করে অথবা ওকে কেমনে আটকায় অথবা ওকে ব্ল্যাকমেইল করে ওর কাছ থেকে আরও মজা টজা ফয়দা লুটা যায়, আমরা সেইটা নিয়ে ব্যস্ত। প্রশাসন সেইটা নিয়ে ব্যস্ত, মিডিয়া সেইটা নিয়ে ব্যস্ত। তাহলে আমাদের এই যে সমাজটা, একটা সন্তানকে মানুষ করতে একটা বাবা মার যে কি লাগে, যার সন্তান আছে সে জানে। আর এরকম অনলাইনে ফেসবুক, টিকটক, এরকম অবৈধ সম্পর্ক অথবা অবৈধ নাচানাচি অথবা রুচিহীন, ধর্মহীন এই ঘটনাগুলো যখন চোখের সামনে ওপেনলি ঘুরতেছে এবং প্রশাসন কিছু বলার কোনো প্রয়োজন মনে করতেছে না, তো তখন তো সাধারণ বাচ্চারা চিন্তা করবে এই রাষ্ট্র বোধহয় ওপেন সেক্স কান্ট্রি হয়ে গেছে, তাহলে আমি এই কাজ করি। আর ওর বাবা মা তো বোরকা পরা, তারপরে পাঞ্জাবি, দাড়ি, টুপি আছে, তাহলে তার বাবা মা যদি রাগ না করে, তাহলে আমার বাবা মা কেন রাগ করবে? কোন অধিকারে রাগ করবে? কারণ বাচ্চা তো বাচ্চার লজিক বুঝে। তাহলে বলেন, এই যে শিয়াল কুকুরের মতো খাটতে খাটতে চেহারাটা শিয়াল কুকুরের মতো হয়ে গেছে, মানুষের মতো আর নাই। এরপরে ভিডিও করার সময় একটু ওই ব্রাইটনেস বাড়াইতে হয়, তারপরে একটু পাউডার দিয়ে বসতে হয়, তাহলে মানুষ আমার চেহারার দিকে তাকাইতে পারে না। বাস্তবে তো কী পরিমাণ যে পরিশ্রম করতেছে, রোদ বৃষ্টি ঝড়ে, সামান্য 2 টাকা নিয়ে বাচ্চার স্কুলের বেতন দিতে হবে। ও মা, রেজাল্ট দেওয়ার পরে শুনি আপনার যে মার্কশিট অথবা যে আপনার রেজাল্ট শিট, সেটার মধ্যে লেখা আছে বাংলায় সন্তোষজনক, ইংরেজিতে সন্তোষজনক, অঙ্কে সন্তোষজনক, সব মিলে সন্তোষজনক। এই সন্তোষজনক এই শব্দটা কি রেজাল্ট? পরে খোঁজখবর নিয়ে দেখি যে পরীক্ষার পরে যে সময়টা টিচাররা খাতা দেখে রেজাল্ট কমপ্লিট করে ডাটাবেস রেডি করে এরপরে
জানুয়ারি মাসে 1 তারিখে রেজাল্ট দিবে, সেই রেজাল্ট আসছে ফেব্রুয়ারির 21 তারিখে, তাও এই সন্তোষজনক। আর ওই পরীক্ষা হয়ে যাওয়ার সাথে সাথেই টিচার তার জামাই নিয়ে সাজেকে ঘুরতে গেছে, তারপরে সেই কক্সবাজার যে হাফ প্যান্ট পরে প্লাজো পরে শরীর মরি দেখায়, তারপরে কি হয়েছে আপনার টিকটক করে বেড়াইছে, নাইচে বেড়াইছে। আর ওই টিচারের কাছে আমাদের বাচ্চারা মানুষ হওয়ার জন্য গেছে। এখন ওকে মানুষ হবে নাকি টিকটকার জানোয়ার হবে, কি হবে জানি না। শুধু বাসার থেকে বউ বলে দিছে বাচ্চাকে দামি স্কুলে, ভালো স্কুলে পড়াইতে হবে। পাশের বাসার ভাবির বাচ্চা ভালো স্কুলে পড়ে। ভালো স্কুল মানে কি, যে স্কুল অনেক ব্যয়বহুল, সেইটার নাম হচ্ছে ভালো স্কুল। যে স্কুলে এসি লাগানো আছে, অমুক লাগানো আছে। এরপরে ছোটো বাচ্চা ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, বললাম যে বাবা তোমার এখানে যত টাকা পয়সা দিই, তোমার কারেন্ট গেলে কি ফ্যান চলে তোমাদের? না বাবা, আমার ছোট্ট চার্জার ফ্যান কিনে দিবেন, আমাদের তো কারেন্ট চলে গেলে চালায় না। কিন্তু আমি বিলের মধ্যে দেখতেছি জেনারেটরের বিল নিচ্ছে, এসির বিল নিচ্ছে, কত কিছু নিচ্ছে। তাহলে যে রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম অশিক্ষা, চুরি, বাটপারি, দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানে পরিণত হয়, সেই রাষ্ট্রে সন্তান কিভাবে মানুষ হবে? আর ওই টিচারের কাছে যদি পড়ে তাহলে হয়তো একটু রেজাল্ট কিছু একটু ভালো হইতে পারে। ওই মা এসে বাবাকে বলবো, দেখছো তোমার মেয়ের পিছনে, তোমার ছেলের পিছনে খাটছি কি পরিমাণ, দেখো A+ পাইছে। এখন টিচার তো কিছু কোশ্চেন আগের থেকে বাচ্চাকে বুঝাই দিছে যে এগুলোই পরীক্ষা আসবে, টেকনিক্যালি বুঝাই দিছে, আর ওইগুলো মুখস্থ করেছে, ওইটা বাচ্চা লিখে আসছে কমিট অ্যান্ড ভমিট, মুখস্থ করছে, বমির মতো ঢেলে দিয়ে আসছে, গোল্ডেন A+ পাইছে। কিন্তু মানুষ তো হইতে পারে নাই, বিবেকবান মানুষ তো হইতে পারে নাই। তাহলে এই যে 10টা বছর একটা গার্ডিয়ান একটা বাচ্চাকে স্কুলে পড়াইলো, স্কুলটা পাশ করলো, করার পরে বাচ্চাটা ওই বালাই বয়সে হবে একটা বেয়াদব, এরপরে সঠিক জ্ঞানহীন একটা সার্টিফিকেটধারী। এরপর যেখানে চাকরি করতে যাবে ওই কোম্পানির যেমন ক্ষয়ক্ষতি হবে, তেমন পরিবারের মধ্যে অশান্তি হবে, এবং সে ব্যক্তি জীবনে বারবার খালি ধ্বংস হতে থাকবে, আর একটা ইমোশনাল জগতে ঘুরে বেড়াবে। ফলাফল যখন চারপাশে সব কিছু জিরোর কাছাকাছি, তখন কি হবে? সে নেশাগ্রস্ত হয়ে সে নিজের সাথে আর বাস্তব পৃথিবীর সাথে কোনো কিছু মিলাতে না পারে, তখন বাজে পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে যাবে। পারলে বাবা মারে জবই দিয়ে বাসা থেকে টাকা চুরি করে নিয়ে বন্ধুর বাসায় যে নেশা করতে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনি আমি যে পরিশ্রমটা করতেছি, সরকারি চাকরির মজা এখন অন্যরকম, কিন্তু আমরা যারা বেসরকারিভাবে কাজ করে যাচ্ছি বেঁচে থাকার জন্য, সাধারণ মানুষ, আমরা তো একটা বয়স পরে শরীরের দুর্বল হয়ে গেলেও সরকারের থেকে কিছু পাবো না, কোনো সহায়তাও পাবো না। তাহলে বুড়ো বয়সে 60 বছর বয়স পর্যন্ত যদি বেঁচে থাকি, যদি খুনখুনে হয়ে যায়, 80 বছর বয়সে খুনখুনে হয়ে যাই, তখনও নিজের ভাত নিজের আয় করে খেতে হবে। কারণ আমরা যে সন্তান জন্ম দিয়ে গেলাম, এগুলো তো সন্তান হলো না, হয় শয়তান হলো, নয় অযোগ্য হইল, যে বাবা মাকেও টুকটাক একটু দেখে রাখার মতো ক্ষমতা রাখে না। আর যদি তারা পরিপূর্ণ অমানুষ হয়ে যায়, তখন এই বৃদ্ধাশ্রমে যাব, সেখানেও কেসে কিডনি বিডনি খুলে বেচে কিনে নিয়ে তারা কোটিপতি হয়ে যাবে। আমি কখন যে গোরস্থানে যাব সেটা কেউ জানে না। তো এরকম একটা চমৎকার রাষ্ট্র ব্যবস্থা বলেন, সমাজ ব্যবস্থা বলেন, বিবেক ব্যবস্থা বলেন, এটার মধ্যেই আমরা এরপরেও বলে যাচ্ছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর এটা হচ্ছে আফসোস। তো এই যে কমন সেন্স নিয়ে কিছু কথা আপনাদের বললাম, এই কথাগুলো বলার পিছনে কোনো একটা কারণ আছে। কারণটা হলো যে আপনাকে বিবেক সম্পন্ন মানুষ হতে হবে। আর এই বিবেক সম্পন্ন মানুষ না হলে আপনি অন্তত আমার ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না। তাহলে আসেন আজকে আমরা আপনার ফার্স্ট ফ্যাশন, এই ফার্স্ট ফ্যাশন সম্পর্কে মূল আলোচনায় চলে যাই। দেখেন, লকডাউনের পরে সারা বিশ্বে আপনার কি হলো? সারা বিশ্বে আপনার কাপড়, খাবার, পণ্য সব কিছুর খুব শর্ট পড়ে গেল, মানে চাহিদা, অনেক চাহিদা। তো তখন যত বড় বড় বায়ার আছে, তারা বাংলাদেশ বলেন, ভিয়েতনাম বলেন, চায়না বলেন, ইন্ডিয়া বলেন,
কম্বোডিয়া বলেন, চিলি বলেন, পেরু বলেন, মেক্সিকো বলেন, হন্ডুরাস বলেন, তারপরে তুরস্ক বলেন, যে যেখান থেকে যে ফ্যাক্টরিকেই পাইছে সেখান থেকেই সেই ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করার চেষ্টা করছে। যেমন মাস্কের সময় যে যেভাবে পারছে ঘরে বসে যে টেইলারিং করে তারও দিয়ে মাস্ক বানায় নিয়ে গেছে অন্তত 500 পিস, 1000 পিস। তেমন লকডাউনের পরে কাপড়ের খুব সংকট আসলো। আর আমাদের দেশে যেমন একটা পোলো গেঞ্জি ওই 6 মাসও ব্যবহার করি, কিন্তু ইউরোপে তো টয়লেটে পানিই নাই, টিস্যু পেপার। তো তারা এই গেঞ্জিটা একবারে কথার কথা 5000 টাকা দিয়ে কিনবে, একটানা 7 দিন পরে ফেলে দিবে আবার আর একটা। তো বিদেশের লাইফস্টাইল কিন্তু বাংলাদেশের যারা এখনও বিদেশে যান নাই তারা এই জিনিসটা মানতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না যে বিদেশে একটা কাপড়ের একটা টি শার্টের দাম আছে 3000 টাকা, এবং সেটা সে সর্বোচ্চ 7 দিন 9 দিন পরেই একটানা পরে ফেলে দেয়। জিন্সের প্যান্ট এরকম একটানা কিছুদিন পরবে, হয়তো বা 10 দিন পরলো, আবার একটা গ্যাপ দিয়ে 10 দিন পরবে, এরপরে 20 দিন পরা হয়ে গেছে, এই জিন্সের প্যান্টটা আজীবনের জন্য ফেলে দিবে। কিন্তু এটা কেনা দাম কিন্তু ছিল 6000 টাকা, 8000 টাকা। তো পোশাকে বিদেশে মানুষের প্রচুর খরচ, যেটা আমরা বাংলাদেশে থেকে আর আমাদের এই জীবনযাত্রার যে স্টাইলের মধ্যে থেকে আমরা কিন্তু বুঝতে পারবো না যে বিদেশে কাপড়ের দাম কত বেশি। নর্মালি এটা বোঝার মানে আপনি আমাদের দেশে মফস্বলে একজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি এই পোলো গেঞ্জিটা কত টাকা দিয়ে কিনছো, ভাইয়া 220 টাকা, কতদিন ধরে ব্যবহার করছে, তো প্রায় 6 মাস যাচ্ছে। ওর কাছে যদি এই কথাগুলো বলেন অথবা উনার কাছে যদি এই কথাগুলো বলেন, ওনার কাছে পুরো আশ্চর্যকর মনে হবে এবং কোন একটা পৃথিবীর মতো মনে হবে যে কি বলে, কোথায় কি অমুক তমুক। আর এটাই বাস্তব। তাহলে বিদেশে যেহেতু একটানা একটা কাপড় কিছুদিন ব্যবহার করেই সেটা ফেলে দেয়, তো তাদের প্রচুর পরিমাণ, তাদের রিজার্ভ কম থাকে। আমাদের যেমন বাসায় 10টা গেঞ্জি থাকে, এই 2 মাসে এই 2টা পরছি, আবার উঠায় রাখলাম, আবার ওই 2টা, আবার কি হয়েছে, আবার কি করি, এই গেঞ্জিটা প্রথমে কিনবো টাকা দিয়ে, কিনলাম, কিনে পরে ব্যবহার করলাম, ব্যবহার করার পরে এইটারে আবার কিছু ফুল হাতা ছিল সেটারে কেটে হাফ হাতা বানাইলাম, জিন্সের প্যান্ট ফুল প্যান্টে কেটে হাফ প্যান্ট বানাইলাম, সেটাও আবার কিছুদিন পরলাম। এরপরে কি করলাম, এরপরে সেটা দিয়ে ঘর মোছার কাপড় বানাইলাম, ফার্নিচার মোছার কাপড়। এরপরে সেটা আবার কি আছে রান্নাঘরে হাঁড়ি পাতিল ধোয়ার কাপড়। এরপরে আবার সেটারে চুলার মধ্যে ঢুকায় দিয়ে তরকারি রান্নার জন্য ব্যবহার করলাম, হইল ছাই। সেই ছাই নিয়ে পুকুরে যে দাঁত টাত মাইজে কুলি করে ফেলে দিয়ে করলাম যে টাকা কয়টা সব জ্বলে গেল। তা এরকম ঘটনা কিন্তু আসলে, এই টাকা জ্বলে যাওয়ার মতো কাহিনী কিন্তু আসলে বিদেশে নাই। বিদেশে একবারই ব্যবহার করবে, একবারই ওয়ান টাইমের মতো। আচ্ছা, তো এখন এই লকডাউনের সময় কি হলো দেখেন, যে আপনার এত বেশি কাপড়ের চাহিদা, তারা বাংলাদেশ তো এমনি একটা টপ লেভেলে প্রচুর গার্মেন্টস, ঘরে ঘরে গার্মেন্টস, তো বাংলাদেশে প্রচুর অর্ডার আসলো। তো তখন আমি সবাইকে বললাম যে আপনারা এত অর্ডার নিচ্ছেন, দেশটার কিন্তু 12টা বেজে যাবে। তো কে কাকে মানে, খালি ডলার আসতেছে আর ডলার আসতেছে, আর সরকার খালি বলতেছে খালি রেভিনিউ, মিডিয়া থেকে শুরু করে খালি টাকার গল্প আর ডলারের গল্প। বাট এই টাকার জোয়ারটা যে বাংলাদেশকে বন্যার মতো ভাসায় দিবে, এই সেন্সটা কিন্তু কারো কাজ করতেছে না। আমি ভিডিও করে বলে দিলাম যে আপনারা এই যে অর্ডারগুলো নিচ্ছেন, এটা কিন্তু সময় মতো ডেলিভারিও দিতে পারবেন না, আর সবচেয়ে বড় বিষয় এটাতে কোয়ালিটি দিতে পারবেন না। আর যখন কোয়ালিটি না দিবেন, মানুষ চায় না একটা কাপড় $10 কিনতে চায়, আর বাংলাদেশের একটা কাপড় মেড ইন বাংলাদেশ লেখা দেখলে সে কিনতে চায় কত ডলার, $16। কারণ মেড ইন বাংলাদেশ মানে কোয়ালিটি। আর এখন যেটা করছেন, তখন কিন্তু পরবর্তীতে কিন্তু চায়নাকে $10 দিলে মেড ইন বাংলাদেশ দেখলে $60 দিতে চাবে। একদম দেশটা 12টা বেজে যাবে গার্মেন্টস সেক্টরের। আপনারা এই কাজটা করেন না, লিমিটের মধ্যে কোয়ালিটি সহ মাল দেন। এখন কে কার কথা শুনে, ডলারের গন্ধ অথবা ঘ্রাণ, এ তো মনে করেন মানুষেরও কুত্তা বানায়। তো ওই ফ্যাক্টরির মধ্যে আপনার পারলে ডাইনিং রুমের চেয়ার টেবিলে বের করে সেখানেও মেশিন ভাড়া করে এনে প্রোডাকশান চলতেছে। তারপরে উঠানে তাঁবুটা নেয়, তার মধ্যে মেশিন বসায়, জেনারেটর দিয়ে, ডিজেল জেনারেটর দিয়ে মেশিন চলতেছে, প্রোডাকশান চলতেছে। পাগল হয়ে গেছে। বাসার কাজের বুয়াতে শুরু করে যেখানে যা আছে
পারলে বউ শাশুড়িরে অথবা শালিকারে নিয়ে এসে কি এসে মেশিনে বসায় দেয় মালিকরা। তো এই যে একটা হুলস্থুল একটা হাবিজুবি ইনডিসিপ্লিনড একটা সিচুয়েশন, ফাস্ট প্রোডাকশনের সিচুয়েশন, যে দ্রুত মাল ডেলিভারি দিতে হবে, দ্রুত দিতে হবে, এটার মধ্যে যে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কাপড় সব কোয়ালিটি ছাড়া গেছে। আর এই কোয়ালিটি ছাড়া যখন গেল, এবার ব্র্যান্ডের শোরুম, কথার কথা প্রাইমার্ক, সিলেক্টেড হোম, নেক্সট, তারপর জ্যাক অ্যান্ড জোন্স, তারপরে গুচি, আরমানি, সরি গুচি না, আপনি গুচিরও আছে এরকম হয়তো বা, বাট H&M, জারা, এরকম বড় বড় ব্র্যান্ডের শোরুমে বিলিয়ন বিলিয়ন অথবা শত শত কোটি টাকার মাল ডিসপ্লে করছে, কাস্টমার ধরে না, কিনতে চায় না, বলে যে এটা কোয়ালিটি না, এটা H&M, এটা তোমার প্রোডাক্ট না, এটা কোথা থেকে তুমি নিয়ে আসছো, এই প্রোডাক্ট আমি এরকম $35 এই টি শার্টটা কিনবো না। মানুষ কাপড় দেখতেছে, চলে যাচ্ছে ঘরে, কিনতেছে না, যে এত টাকা দিয়ে এত থার্ড ক্লাস প্রোডাক্ট কিনবো না। এবার যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড মুখ থুবড়ে পড়ে গেল, টেনশন, কাস্টমার মাল ধরতেছে না, মাল আসছে খারাপ। আবার এই শর্ট টাইমে এই প্রোডাকশান, এটা ছাড়ার কোনো উপায়ও ছিল না। আর যখন এই প্রোডাকশানগুলো গেছে, যেহেতু শোরুমগুলোতে কাপড়ের ক্রাইসিস, তো তারা ওই ইনস্পেকশন এবং কোয়ালিটিতে এত বেশি গুরুত্ব দেয় নাই। অন্য সময় যতটা গুরুত্ব এবং টাইট ফলো আপ দেয়, প্রেশার দেয়, তারপর এটাকে ফলো আপের মধ্যে রাখে যে কোথাও কোনো দুর্নীতি না হয়, এই সময়টা এরা খালি মাল চাইছে। আর এই সুযোগে যত ইন্সপেকশন কোম্পানি আছে, ইন্সপেকশন কোম্পানির যত মার্চেন্ডাইজার বলেন, ইন্সপেকশন অফিসার বলেন, কিউসি অফিসার বলেন, এরা মনে করেন কমিশন খেয়ে আগামী 20 বছরের সম্পদ বানায় ফেলছে। কমিশন আপনার মার্চেন্ডাইজার থেকে শুরু করে, কিউসি থেকে শুরু করে, ইন্সপেকশন কোম্পানি থেকে শুরু করে সবাই খেয়ে লালে লাল হয়েছে, খালি এমডি সাহেবের ফ্যাক্টরিটা বসে গেল, লাভ হয়েছে এই। আর গরিব মানুষ চাকরি হারায় পথে পথে ঘোরা শুরু করলো, আর রাষ্ট্র বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলো। কিভাবে দেখেন, এই যে বড় বড় ব্র্যান্ডগুলো, এই ব্র্যান্ডগুলো এখন দেখলো যে এই প্রোডাক্ট তো আর চলতেছে না, তাহলে এই প্রোডাক্টগুলোর অর্ডারও তো দিছে তারা ব্যাংকের থেকে লোন নিয়ে। কেউ তো আর 1000 কোটি টাকা অথবা 10,000 কোটি টাকা ক্যাশ নিয়ে ব্যবসা করে না, ব্যাংকের থেকে নিছে, মাল বানায় এনে বিক্রি করে ব্যাংকে টাকা দিয়ে দিবে। এখন এই যে মাল নিছে, আর যখন বিক্রি হচ্ছে না, আর কাস্টমার মুখ থুবড়ে চলে যাচ্ছে, তখন ব্যাংকগুলোরও তো পেমেন্ট দেওয়ার টাইম চলে আসছে। এর তো একটা টার্গেট থাকে যে 3 মাসের মধ্যে আমার এই 5 লাখ পিস অথবা 1 কোটি পিস মাল বিক্রি হয়ে যাবে। এখন 1 কোটি পিস মালের মধ্যে 5,000 পিস মাল বিক্রি হচ্ছে, আর কোনো মাল বিক্রি হয় না। এবার তো ব্যাংকের পেমেন্ট দেওয়ার সময় চলে আসতেছে এবং বড় ধরনের সুদে আসলে দিতে হবে। তখন তারা করলো কি, তারা কয়েকটা ব্র্যান্ড মিলে নিজস্ব আলোচনা করে যে আমরা কিভাবে বাঁচবো, আসলে একটা অ্যাসোসিয়েশন করি এবং সেখানে একটা বুদ্ধি করি। তখন তারা একটা জেনারেশন ডেভেলপ করলো, যে নিউ জেনারেশনের জন্য নিউ একটা প্যাকেজের মতো। এই প্যাকেজটার নামই হচ্ছে ফার্স্ট ফ্যাশন। অর্থাৎ আগে তুমি $35 দিয়ে 3টা টি শার্ট পাইতা, আর এখন একটা পাইতা, আর এখন তোমাকে আমি $35 3টা টি শার্ট দিব। তো দেখেন, বাংলাদেশের থেকে একটা টি শার্ট বানাচ্ছে কথার কথা $4.5, আর তার জাহাজে করে নিয়ে যেতে খরচ হচ্ছে মনে করেন $2 পার বডিতে, অথবা $1 জাহাজে নিলে $1 এনাফ। তাহলে $5.5 সে একটা প্রোডাক্ট নিচ্ছে, তাহলে গুণ হচ্ছে 3, তাহলে তার হচ্ছে $16.50। এরপর তার মিডিয়া খরচ আছে $5, $21, আর তার ব্যাংকের খরচ আছে $3, $24.5। সে এই মালটা যদি $35 বিক্রি করে, মোস্টলি $10 মতো তার ইনকাম হয় 3টা বডিতে। তার টাকাটাও উঠে আসে, ব্যাংকের দানাও শোধ হয়ে যায়, উল্টে আরও এই $10 ইনকাম হয়। আগে একটা বডিতে তার $20 ইনকাম হতো, আর এখন 3টা বডিতে $10 ইনকাম হচ্ছে। বাট লাভের লাভ হচ্ছে, কিন্তু তার ব্যাংকও ঠিক হয়ে যাচ্ছে, আর তার এই থার্ড ক্লাস প্রোডাক্ট সব ক্লোজ হয়ে যাচ্ছে, মানে সেল হয়ে যাচ্ছে। মানে তার গায়ের থেকে দুর্গন্ধ বলেন, হাবিজুবি বলেন, ডিস্টার্ব বলেন, নন সেলেবল, নন কোয়ালিফাইড প্রোডাক্ট সব ক্লোজ হয়ে আউট হয়ে জায়গা একদম ক্লিন পরিষ্কার হয়ে যাচ্ছে।
সো এটা হচ্ছে দাবায় চেক পড়ার মতো একটা ঘটনা, যে কিছু করার নাই এটা ছাড়া। আর এই জায়গাটা তারা এরকম একটা ডিসিশনে এসে তারা প্রচুর পরিমাণ মিডিয়া কস্টিং বাড়ায় দিল আর $1 $1.5 করে, যে আমরা একটু নাচা গাওয়া মডেল টডেল দিয়ে ফ্যাশন ট্যাশন দিয়ে যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট ফ্যাশন। যে তুমি আগে $35 না আগে $30 নিয়ে কথার কথা তুমি একটা প্রোডাক্ট নিতা, অথবা $25 দিয়ে একটা টি শার্ট কিনতা, আর এবার মাত্র $35 তুমি 3টা টি শার্ট পাবা। দ্রুত পরো, দ্রুত ফেলে দাও, আবার নতুন স্টাইল একটা কেনো, আবার ফেলে দাও। এখন সাধারণ মানুষ কিন্তু এই সাধারণভাবে এই সব কিছু চিন্তা করে, এত ক্রিটিক্যালভাবে কেউ কিছু চিন্তা করে না, কারণ তারা তো ফ্যাশন জগতের মানুষ না, তারা তো বিজনেস জগতের মানুষ না। দে আর দ্য ক্লায়েন্টস, তারা হচ্ছে ক্রেতা, ভোক্তা। তো এই মানুষ তখন দলে দলে লাফায়ে পড়লো, ঝাঁপায়ে পড়লো এই ফার্স্ট ফ্যাশনের জন্য। আবার অনলাইনে কিছু ব্লগার আছে, ফ্যাশন ব্লগার, যারা ইউজড ক্লথ আফ্রিকাতে যে কিনে নিয়ে সেগুলোকে নিয়ে লাইভ করে, এবং আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের রাষ্ট্র থেকে শুরু করে আমেরিকান রাষ্ট্র, অস্ট্রেলিয়ান বিভিন্ন রাষ্ট্রে তারা কিন্তু আপনার এই ইউজড ক্লথটাকেই আবার টুকটাক রিপেয়ার করে একদম এ গ্রেডের মতো করে বিক্রি করে। ঠিক আছে, তো মানুষ তখন ওই ভিডিওগুলো দেখতে দেখতে এই যে ভিডিওগুলো মানুষ যেহেতু ইউটিউবে তারা বুস্ট করে, সোশ্যাল মিডিয়াতে তারা বুস্ট করে, তো এইগুলো দেখতে দেখতে কিন্তু মানুষ একটা অভ্যস্তের একটা জায়গাতে চলে গেছে। কারণ মোবাইল খুললেই একটু রাতে ঘুমাতে যাওয়ার আগে বিনোদন, এই বিনোদনে একটু ফেসবুক খুললো, একটু ইউটিউব খুললো, একটু টিকটক খুললো, একটু ইনস্টাগ্রাম খুললো, দিস কাইন্ড অফ যতগুলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাওয়া যায় এখন খুলে দেখতেছে, আরে বাপরে বাপ, কিরে মাত্র $5 এত সুন্দর নাইকের একটা টি শার্ট পাওয়া যাচ্ছে। এখন ওইটা তো ইউজড ক্লথ, অথবা ইউজড ক্লথটাকে ব্যবহৃত কাপড়, ওইটাকে আবার একটু ঠিকঠাক করে ওই ব্লগার সে ঘরে বসে কিছু মাল বিক্রি করতেছে, সে বুঝতে দিচ্ছে না যে এটা ইউজড ক্লথ, সে নতুন বলেই বিক্রি করে দিচ্ছে। মানে একটা চিটার জগৎ। বাংলাদেশের যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা অথবা বিভিন্ন বড় বড় মার্কেটের দোকানদার যেমন এই ইউজড ক্লথ রাতের অন্ধকারে এনে ঠিকঠাক করে নিজের লেবেল লাগা দিয়ে শোরুমে 2200, 2500, 3000 করে বিক্রি করে, কিনে নিয়ে আসে মাত্র 60 টাকা, 100 টাকা করে। বিদেশে এই ঘটনাটা আছে, এবং এই ঘটনাটা অনেক জায়গায় ধরাও পড়ছে। ইভেন ওখানে বিদেশে যে সবাই পবিত্র মানুষ, দেশপ্রেমী এমন না। বাংলাদেশ তো অশিক্ষিত রাষ্ট্র বলে এখানে মানুষ যখন দুর্নীতি করে ছোট দুর্নীতি, আর বিদেশে যারা দুর্নীতি করে তাদের দুর্নীতি শত কোটি টাকার দুর্নীতি, বড় বড় দুর্নীতি। বিদেশে দুর্নীতিবাজ বাংলাদেশের থেকে অনেক বেশি। বিদেশ বলতেই যে তারা একদম বেহেস্ত থেকে আসা পীর সাহেব, তা না। আপনার তারা বলে দেয়, যেমন বড় বড় কোম্পানির অফিসারকে বলে যে তুমি তোমার এই প্রোডাক্টের, তোমার এই হাউজের, তোমার এই ব্র্যান্ডের অথবা তোমার এই ওয়্যার হাউসে কত প্রোডাক্ট আছে, এগুলোকে তুমি স্টক লট করে দাও, অথবা টেম্পার নষ্ট হয়েছে বলে এগুলো বিভিন্ন ইয়েতে দিয়ে দাও, ওই চার্চ, গির্জা টির্জা এইসব জায়গায়, অথবা ডোনেশন অ্যাসোসিয়েশনে দিয়ে দাও কমের মধ্যে। কথার কথা একটা বডি যাবে মাত্র 8 আনায় অথবা $1। ওখান থেকে আমরা আবার টাকা দিয়ে কিনে নিয়ে নিব, ওখানে আমাদের সাথে রিলেশন করা আছে, আর বিনিময়ে তোমাকে আবার আমি 20 সেন্ট করে কমিশন দিয়ে যাব, 10 সেন্ট করে কমিশন দিয়ে দিব। এভাবে বিদেশেও কিন্তু এইসব চক্র আছে, কথা বুঝতে পারছেন? যেমন রেড ক্রিসেন্টের যেটা দান হয়, চার্চে যেটা দান হয়, অথবা $1 বিনিময়ে চার্চ অনেক সময় এরকম ইউজড ক্লথ কিনে নেয়, নিয়ে গরিব মানুষের জন্য এটা আবার রেড ক্রিসেন্টের কাছে দিয়ে দেয় যে তুমি এগুলো বিক্রি করো, ওই দান করে দাও অসহায় মানুষদের। কিন্তু রেড ক্রিসেন্টের থেকে ওই দানের কথা বলে এরকম টেকনিক করে বের করে নিয়ে মানুষ এটা দিয়ে ব্যবসা করছে, সেটা ধরা পড়া পরে রেড ক্রিসেন্ট কিন্তু ইউজড ক্লথ সেলের মামলাও খাইছে। কথা বুঝতে পারছেন? তো বিদেশেও এরকম নষ্টামি, বেইমানি, বড় ধরনের সিন্ডিকেট, বড় ধরনের জালিয়াতি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয় বিদেশে। হ্যাঁ, তো এটা মনে করার দরকার নেই যে বিদেশ মানেই একদম সব ধোয়া তুলসী পাতা আর সব বেহেস্ত থেকে আসা সব পরি, এরকম না। তো দেখেন, এই যে কমের মধ্যে যে আপনার প্রোডাক্টগুলো যে বিক্রি করে দিল, তাতে কি হলো?
মানুষ একদম ওই, যেহেতু মানুষ দেখে যে $5 একটা টি শার্ট, নর্মালি শোরুমে গেলে একটা টি শার্ট $22, আর যারা ব্লগার তারা অনলাইনে তারা কিনছে হয়তো $1 $2, খরচ টরচ সহ মনে করেন $4, তারা ঘরে বসে ব্লগ করে করে বিক্রি করতেছে কি হয়েছে $12 করে, তাহলে 3টা টি শার্টের মূল্য আসে 3 × $36। এখন এই ফাস্ট ফ্যাশন করে যখন কথার কথা H&M, জারা, তারপরে প্রাইমার্ক এরা যখন বলে দিচ্ছে যে ফাস্ট ফ্যাশনের যুগ চলে আসছে, একটা জায়গায় 3টা নাও, তখন কাস্টমার দেখতেছে ব্লগারের কাছ থেকে $36 দিয়ে 3টা নেব নাকি ব্র্যান্ডের শোরুমের থেকে $35 দিয়ে 3টা নেব। তখন আবার ওই কাস্টমারটা ওই ব্লগারের কাছ থেকে সুইং করে চলে আসছে শোরুমে, ওই ব্লগারদের ব্যবসাটা ক্লোজ, হুমকির সম্মুখীন। তখন ব্লগাররা আবার প্রাইস কমা দিতে বাধ্য হয়ে যাচ্ছে, তাদের প্রফিট মার্জিন কমে আসতেছে। আর কাস্টমারকে সবাই, কারণ ব্র্যান্ডের শোরুমের থেকে কমের মধ্যে ডিসকাউন্টে মাল পাচ্ছি, এর অর্থে ডিসকাউন্ট শুনলেই বিদেশে মানুষ লাফায় পড়ে। হ্যাঁ, তো তারা বুঝে না যে ডিসকাউন্ট দেওয়ার পিছনে আসলে ঘটনাটা কী। তারা শুধু শুনে ডিসকাউন্ট, কারণ বিদেশে জীবনযাপন এত ব্যয়বহুল এবং এত পরিশ্রম করতে হয়, যেটা বাংলাদেশে ঘরে বসে থেকে, বাপের হোটেলে বসে থেকে আপনি বুঝতে পারবেন না। তো তারা ডিসকাউন্ট শুনলে তারা মাথা খারাপ হয়ে যায়, যে দেশে থাকুন না কেন, প্রবাসে অথবা বিদেশে, যে যেখানেই থাকুক না কেন, যে কোনো জিনিসের পরে ডিসকাউন্ট শুনলে ওটা যদি তার প্রয়োজন নাও থাকে, সে সেটা কিনে ঘরে আনার চেষ্টা করে। তো এবার মানুষ আবার ওই প্রোডাক্ট নিল এবং বছর শেষে দেখা গেল সবার ওয়ারহাউস মোস্টলি ফাঁকা এবং সেল আগের থেকে 3 গুণ বাড়ছে। এবার নিউজ চলে আসছে যে কাপড়ের ব্র্যান্ডের ব্যবসায় ব্র্যান্ডগুলো এবছর উল্লেখজনক, সারা বিশ্বের রেকর্ড ছাড়াই উল্লেখজনক এত $1 ট্রিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে, মানে প্রফিট করেছে অথবা ট্রেড করেছে। হ্যাঁ, তো এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টেরই একটা উদাহরণ আপনাকে আমি দেখায় দিই। আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন, এটা সামান্য কয়দিন ব্যবহার করা একটা প্রোডাক্ট, সর্বোচ্চ 10 থেকে 12 দিন ব্যবহার করা একটা প্রোডাক্ট। এটি কিন্তু অরিজিনাল সিকে, একদম 100% অরিজিনাল সিকে। এটা একটা ইউজড ক্লথ, খুব অল্প সময়ে ব্যবহার করা একটা কাপড়। কিন্তু এত অল্প সময়ে ব্যবহার করার পরেও এই কাপড়ের রঙের থেকে শুরু করে, টেম্পারের থেকে শুরু করে, এটা সব কিছু একদম দেখেন, রিবেরও কোনো টেম্পার নাই। এরপর ফেব্রিক্স একদম জিরো কোয়ালিটির ফেব্রিক্সের উপরে রং করে ছেড়ে দিছিল। হ্যাঁ, এই যে ফেব্রিক্সটা দেখেন কত জায়গা থেকে রংটা চটে গেছে, অর্থাৎ এটা যে ডাইং হয়েছে, এই ডাইংটা যে হয়েছে খুব বাজে মানের ডাইং হয়েছে। কাপড়টা ওয়ান টাইম বিক্রি করার জন্য অথবা বায়ারকে দিয়ে দেওয়ার জন্য, এটা দায়িত্ব এড়ানো যেটাকে বলে, যে বায়ারকে এই মালটা বানাতে যদি $6 যদি কস্টিং পড়ে, বায়ার বলছে তুমি $4.5 পারবা, ঠিক আছে স্যার, কত পিসের অর্ডার, 1 লাখ পিস, ঠিক আছে স্যার দেন, পারবো। এখন ওই পার্সও ওইভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে, বায়ারেরও টার্গেট প্রাইস কম, মালের মধ্যে কী হয়েছে, ফাঁকি ঝুঁকি শুরু হয়ে গেছে। যখন শুরু হয়ে গেছে তখন এইটা সব থেকে বাজে মানে সুতা, মানে কাগজ কলমে ওখানে মনে করেন যে শিবের গীত বলেন অথবা ডিকশনারি বলেন অথবা পৃথিবীর সবচেয়ে কঠিন সংবিধান বলেন, সব কিছু ওই ওয়ার্ডার শিটের মধ্যে দেওয়া আছে, এইটা হইতে হবে, ওইটা হইতে হবে, হ্যান হইতে হবে, ত্যান হইতে হবে। কিন্তু সাপ্লায়ার তো বুঝছে যে মাল বানাইতে $8 লাগবে, সেই মাল তুমি বানাও $4 দিয়ে, এর মধ্যে কি তোমার বেহেস্ত থেকে হুরি এনে দিব? তাহলে এই বডি বানায় দিচ্ছে সেরকম। দেখেন এইটুকুন জায়গার মধ্যে কালার কত জায়গায় ডিসকালার হয়েছে। এবারে স্লিভের যে কাপটা আছে দেখেন, এই যে রিবের টেম্পার দেখেন একদম জিরো, রিবের টেম্পার একবারে জিরো, এবং এটা ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে, এবং রং দেখেন কত জায়গা থেকে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সেলাইয়ের মানের থেকে শুরু করে, তাহলে একটা সিকের ব্র্যান্ডের শোরুমের থেকে, কথার কথায় এটা যদি $45 দিয়ে এই পোলোটা কিনে আর সেটা 10 দিন একটানা ব্যবহার করার পরে, বিদেশে তো আর বাংলাদেশে আমরা যেমন চাষা গোসার মতো কাপড় ব্যবহার করি, তারপরে ধোয়া পাল্লা করি, কাপড়ের যে অযত্ন করি, বিদেশে তার এত অযত্ন হয় না, তাই না? তারপরে এই কাপড়টা 5-7 দিন একটানা ব্যবহার করার পরে এই প্রোডাক্টের অবস্থা হলো এই। তাহলে একজন মানুষ কেন সিকে ব্র্যান্ডে যে $60, $80, $40, $35 দিয়ে এই কাপড়টা কিনবে, যেটা 7 দিন পরে এই অবস্থা হয়? আর আরও একটা ঘটনা আছে, যেটা হচ্ছে
লোহিত সাগর অঞ্চল অথবা লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর নিকটবর্তী এরিয়াতে যদি কোনো কাপড় ব্যবহারকারী থাকে অথবা বিক্রেতা থাকে, তাদের সবসময় সচেতন থাকতে হয় যে যেখানে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা কম এবং লবণাক্ত পানি বেশি, সেইখানে রঙিন কাপড় দ্রুত আপনার এরকম টেম্পার ছেড়ে দিবে এবং রং ছেড়ে দিবে, অর্থাৎ রংটা টিকসই হবে না। নোনা পানি এবং আর্দ্রতা, যেখানে নোনা পানি বেশি এবং আর্দ্রতা কম যে আবহাওয়াতে, যেমন আছে আপনার মরিশাস, ইটালি, মরক্কো, তারপরে মালদ্বীপ, জাস্ট ছোটো ছোটো কিছু, দুবাই, কাতার, হ্যাঁ, এরকম যে জায়গাগুলোর আশপাশে, স্পেন যেখানে সি বিচ বেশি, তারপরে কক্সবাজার তো আমাদের লবণাক্ত জায়গা, ডেফিনেটলি ওখানেও ক্ষতি হয়। তারপরে আছে, আমি দেশের বাইরের কথা বলছি, অস্ট্রেলিয়া, আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জ, এইসব জায়গাতে যারা এই কাপড়গুলো পরেন তাদের কাপড়ের ডাইংয়ের এবং ওয়াশের মান অতিরিক্ত ভালো না হলে এই কালারগুলো, যে কালারই দেন না কেন, কালারটা এরকম ফেড হয়ে যাবে। তাহলে এই মালটা কোথায় যাচ্ছে? সেখানে ফিলিপাইন, তো সেইখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে থাইল্যান্ড, পাতায়া টাতা, এই যেসব জায়গায় লবণাক্ত পানি বেশি, স্পেশালি আপনার মিডল ইস্ট এবং ইউরোপের মধ্যবর্তী এরিয়াতে সাগরের লবণের মাত্রা বেশি এবং আর্দ্রতাটা অনেক কম, যার কারণে ওখানে কাপড় যদি ভালো ডাইং করার পরে দেখা যায় টিকতে চায় না। আর সেখানে যদি এরকম বাংলা প্রোডাক্ট বানান তাহলে এটা 7 দিন ব্যবহার করলেই এই অবস্থা হয়ে যাবে। এখন কাস্টমাররা ডিস্টার্বড যে কেন আমার প্রোডাক্টটা অন্তত 1 মাস যায় না, 2 মাস যায় না, 7 দিন ব্যবহার করে অথবা অন টাইম ব্যবহার করে ফেলে দিতে হয়। আর রঙই যদি চটে যাবে, রং তুমি চটে যাও, কিন্তু এই টেম্পারগুলো কেন এভাবে যাবে? কারণটা হলো লো কস্টে আর বেশি পরিমাণ ব্যবসা, আর মধ্যেখানে মার্চেন্ডাইজারের কমিশন খাওয়া, তারপরে পারচেস প্রকিউরমেন্টের কমিশন খাওয়া, জিএমের কমিশন খাওয়া, প্রোডাকশান পিডির কমিশন খাওয়া, মানে সবার খাইতে খাইতে লাস্টেই কাপড়ের মধ্যে আর কিছু থাকে না। যেমন আমাদের কাছে অনেক প্রবাসী ব্যবসা করতে আসেন, আসতে যে লাস্টে করেন কি, ওই পরিচিত বন্ধু পাঠায় দেন আমাদের যাচাই বাছাই করার জন্য, পরিচিত খালাতো ভাই মামাতো ভাই পাঠায় দেন। তো পাঠায় দিলে হয় কি, তারা এসে ওই মোসরামুসরি করতে থাকে, পরে আমি এখান থেকে পাস করে দিই, আমার লোকের কাছে দিয়ে দিই, ম্যানেজারের কাছে, যে দেখেন কথাবার্তা বলেন, কি বোঝাতে চাই বোঝেন। তো বলতে, স্যার আপনি যেটা চিন্তা করছেন তাই, ওর জন্য কয় টাকা কমিশন রাখতে হবে, তাইলে ওই বিদেশে ওনার ওই ফ্রেন্ড নাকি তারা খালাতো ভাই, ওনারা বলে দিবে যে না আমরা ভালো আছি, এখন কত কমিশন দেবো সেটা জানতে চাইছে। তা আমি বলি যে একটা কাজ করেন, বাইরকে কিছু বলার দরকার নেই, ওনারে গাড়টা ধরে বের করে দেন, এই বাইরের কাজই করব না। কিন্তু আমি যদি অন্য ব্যবসায়ীর মতো হইতাম তাহলে আমি বলতাম যে আরে বস আসেন, কোনো সমস্যা নেই, সবাই মিলে ভাগযোগ করে খাই। বিদেশে প্রবাসীর টাকা মানে আমরা বাংলাদেশে থেকে চিন্তা করি এটা বোধহয় ভাইসে আসা টাকা, স্বর্গ থেকে ভাইসে আসা টাকা। তো ও ফকির হবে হোক, কিছু যায় আসে না, আপনি আমি কামাই করে দেশের মধ্যে বাইতে ভালো থাকি। এবং বাংলাদেশে যত ফ্যাক্টরি আছে, যত বাইং হাউস আছে, তাদের মাইন্ডসেট হচ্ছে এইটা, শুধুমাত্র আমার কাছে এসে, সারা বাংলাদেশে একমাত্র আমি, আমার কাছে এসে ঘাড়টা ধাক্কা খেয়ে বেরিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? তো এখন দেখেন, আপনারা যখন বিদেশ থেকে বাংলাদেশের কোনো ফ্যাক্টরিকে কাজ দেন, এবং এমনি বর্তমানে আগে যে টি শার্টটা বানানো যেত $2.20 অনেক কষ্ট করে, যদি কিনা কোয়ান্টিটিটা বড় হইতো, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ পিস হলে, তখন আপনার $2.20 একটা টি শার্ট ভালো মানের, মোটামুটি ভালো মানের করা যেত বিএসটিআই বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড ফ্যাক্টরি থেকে। আর ওইটা যদি ভালো মানের টি শার্ট করতে চান তাহলে ন্যূনতম আপনাকে $3 বাজেট থাকতে হবে, এখন থেকে আরও 5 থেকে 10 বছর আগের কথা। আর এরপরে তেলের দাম ডাবল হয়েছে, খাদ্যদ্রব্য ডাবল হয়েছে, জীবনযাত্রা ডাবল হয়েছে, সব কিছু ডাবল, ট্যাক্স ডাবল। তাহলে $3 টি শার্টটা বর্তমান বাংলাদেশে, যেমন ছোটোবেলা একটা ডিম, এক হালি ডিম খেয়েছি বোধহয় 4.5 টাকা, 4 টাকা 4 আনা পয়সা, হ্যাঁ, আর এখন তো শুনি একটা ডিমই 10 টাকা 12 টাকা। তা সময় চেঞ্জ হবে না?
এই সময়ের চেঞ্জ সব কিছুতে মানতে পারবেন, ওষুধে পারবেন, আপনার চুল কাটাতে পারবেন, চাল কিনতে পারবেন, তেলে পারবেন, বাসা ভাড়ায় পারবেন, কিন্তু আপনি কাপড়ের ক্ষেত্রে পারবেন না, কিন্তু আপনারা পারতে চান না। যখন পারতে চান না, তাহলে $3 কাপড়টা এখন বানাতে $6 লাগার কথা, উল্টে আপনারা এই $3 মালটা পারলে $2 বানাইতে চান, অথবা $1 বানাইতে চান। তা আপনারা এটা কি মাল দিবে না বাল দিবে, সেটা কি বলতে পারেন? এর চেয়ে আর ভালো কি আপনাকে দিবে? আর এর মধ্যে খাওয়া পাবলিক তো কতজন আছে। আপনি যাকে আপনার ইন্সপেকশন অথবা বন্ধু অথবা মামাতো ভাই, খালাতো ভাই অথবা নিজের ভাই বানাইছেন, ওই মাদারচোদি তো চোর। দুটো বাংলা কথা বলি, আপনি যাকে কোরআনের মতো বিশ্বাস করেন সেই খানকির ছেলে হচ্ছে বাংলা চোর। চোর বুঝেন? চোর। আপনি বিদেশে থেকে মালটা ভালো কি পাবেন বলেন? আর একবার দুইবার এরকম টাকা খাটে এরকম ঘোড়ার ডিম যখন যাবে, তখন আপনার ব্যবসা বাণিজ্যের মানসিকতা বন্ধ, আপনি ব্যবসা থেকে ক্লোজ। ঠিক এই যে ফাস্ট ফ্যাশনের যে কারণে চালু হয়েছে, দেখেন আর একটা প্রমাণ দেখাই। বাংলাদেশের একদম টপ লেভেলের একটা এক্সপোর্ট কোম্পানি, যারা হাতে গোনা 1 অথবা 2 নম্বর পজিশনে, 1, 2, 3, 4, 10 জনের মধ্যে, তারাই দেখেন মাল বানায় দিছে। মালের রং হয়েছে 2 রকমের। এরপরে ববলিনে পুরোটা ভরা, লাল রঙের কারণে কতটুকুন বুঝতে পারবেন আমি জানি না, দেখেন পুরোটা দেখেন ববলিনে ভরা। এরপর এটা না আছে কোনো টেম্পার, এটা 100% অরিজিনাল বারবারির একটা কাপড়, আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন এই এমব্রয়ডারিটা দেখলেই বুঝতে পারবেন, এই প্রিন্টটা দেখলেই বুঝতে পারবেন এটা 100% অরিজিনাল বারবারি। এই হচ্ছে তার সেলাইয়ের অবস্থা, এই হচ্ছে তার ফিনিশিংয়ের অবস্থা, এই হচ্ছে তার ববলিন, হচ্ছে বাটন হোল, বাটন স্টিচ, এ হচ্ছে সুতা কাটাকাটির অবস্থা। এরপর অরিজিনাল আপনার যে বলেন এক্সপোর্টের মাল, এই মালটাও তো এক্সপোর্ট হয়েছে। প্লাকেটের অবস্থা দেখেন, বারবারির শোরুমে $35 অথবা $60 দিয়ে একটা পোলো কিনলে তার এই প্লাকেটের অবস্থা দেখেন কি হয়। তো খানস গ্লোবালের একটা প্রোডাক্ট আর এই বারবারির একটা প্রোডাক্ট, আর এক্সপোর্ট ফ্যাক্টরি, বাংলাদেশের টপ লেভেলের এক্সপোর্ট ফ্যাক্টরির প্রোডাকশনের মান আর খানস গ্লোবালের একটা প্রোডাকশনের মান এসে কম্পেয়ার করে দেখে যাবেন যে খানস গ্লোবাল আপনাকে কি দেয়, দেখে যাবেন। এরপরে এই হচ্ছে দেখেন, এই যে সুতা দিয়ে সেলাই করছে, এটাও বাংলা সুতা দিয়ে সেলাই করে টোটালটারে ডাইং মারছে, মানে রং মারছে। এখন 2 ধোয়া দিলে এটা ম্যাজেন্টা রঙের সুতা বেরোয়েছে, আর এটা বেরোয়েছে সেই লাল রঙের সুতা, মানে এই সুতাটা ছিল লাল আর এটা ছিল ম্যাজেন্টা। কাপড়টা বানায় ডাইরেক্ট লাল রং করে ফেলছে। তখন আর বায়ার বুঝতে পারে নাই যে এইটার মধ্যে কত রকমের জালিয়াতি হয়েছে। হ্যাঁ, তো এই যে লেভেলটা কেটে ফেলছি। তো এই হলো ঘটনা। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে ফাস্ট ফ্যাশন কি কারণে দিতে বাধ্য হয়েছে, কারণ 1-2 জন ব্যবহারকারী এটা জেনেই যখন ভাইরাল করে ফেলছে। এরপরে দেখেন এই গেঞ্জিটা, এখানে দেখেন হলুদ, এখানে সাদা সাদা, অর্থাৎ সবথেকে কম দামের গ্রে ফেব্রিক্স কিনে এইটাকে কাপড়টা বানায় ডাইরেক্ট রঙের মধ্যে ভিজায় দিছে, দিয়ে মাল ডেলিভারি দিয়ে দিছে। এখানে সুতা থেকে শুরু করে কোথায় কি কি ফল্ট আছে কোনো কিছু বোঝা যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু 2 ধোয়া দেওয়ার পরেই কলারের কালারের থেকে শুরু করে স্লিভের কালারের থেকে শুরু করে এবার চরিত্র বের হওয়া শুরু হয়ে গেছে। পিছনে হয়েছে কমলা রং, সোপ রং। এরপরে দেখেন যে 2 রকমের কালার চলে আসছে। লাল কালারের কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে হয়তো আপনাদের, কারণ ক্যামেরাগুলো লাল কালারটা ধরতে একটু কষ্ট হয়ে যায়। আর এরপরে যে সেলাইয়ের মান, সেলাইয়ের ঘনত্ব থেকে শুরু করে দেখেন কি সেলাইটা দিছে। ওভারলক হলে মিনিমাম 14টা স্টিচ এখানে সর্বনিম্ন হওয়ার কথা ছিল, এখানে দিয়ে দিছে 10টা স্টিচ। এখানেও সুতা বাঁচাইছে। তাহলে এই কাপড়গুলো যখন মালিক টের পাইছে এবং অডিট টিম যখন টের পাইছে এবং যে ম্যানেজাররা, শোরুমের ম্যানেজার, এখন কাপড়টা যাওয়ার পর ওই দেশে তো আবার ল্যাব টেস্ট হবে। হ্যাঁ, তো ওই ল্যাব টেস্ট হওয়ার পরে যখন টের পাইছে তখন বুঝতে পারছে, এবং 2-1 কাস্টমারও যখন রিভিউ দিছে যে ভাই এটা কী মাল আনছেন, ফেরত নেন অথবা আমার ড্যামেজ দেন অথবা আমার টাকা ব্যাক দেন, তখনই এই কোম্পানিগুলো বুঝতে পারছে যে আমাকে এটা ফাস্ট ফ্যাশন নামে একটা যুগ বানায়
কমের মধ্যে মাল ছেড়ে দিতে হবে। কারণ কমের মধ্যে যখন মাল ছাড়ছি তখন তার কাস্টমার কমপ্লেন করতে পারবে না। $35 দিয়ে মালটা কিনলে কমপ্লেন করতে পারবে, কিন্তু এটা কথার কথা যদি $10 ছেড়ে দিই, মাগনা জিনিসে কয়দিন 2 দিন ব্যবহার করে দাও ফেলায়। এবং তাদের সেন্সটা এভাবেই তৈরি করে দিচ্ছে যে দ্রুত নেন দ্রুত ফেলে দেন, দ্রুত নেন দ্রুত ফেলে দেন। তাহলে এই হলো ফাস্ট ফ্যাশনের সঠিক ব্যাখ্যা, সঠিক আলোচনা। ঠিক সেমভাবে ফাস্ট ফ্যাশনের একটা লেডিসের একটা প্যান্ট দেখেন, একদম সব থেকে 3rd ক্লাস ফেব্রিক্স, এই ফেব্রিক্স দিয়ে একদম বাংলা সেলাই করে এই মাল বানায় বিদেশে নন স্টপ পাঠাইছে। শুধু মালটা বানানোর পরে কালো রঙের মধ্যে 16 টাকা দিয়ে কালো রঙের ডাইং মেরে দিলে একদম কুচকুচে কালো হয়ে গেছে, কিন্তু 2 ধোয়া দিলে তো এটা সাদা হয়ে গেল। তখন বলছে ফাস্ট ফ্যাশন তো দেন, ফেলায় দেন, আর একটা কিনেন। আর এই যখন এই লো কোয়ালিটি প্রোডাক্ট ব্র্যান্ডরা এখন বানায় নিয়ে ব্যবসা করতেছে, অথবা কোনো একজন ব্যবসায়ী কথার কথা চায়না অথবা বাংলাদেশ থেকে এরকম কমই 20 লাখ পিস মাল বানায় নিয়ে দুবাইতে নিয়ে কমের মধ্যে মাল ছাড়তেছে, কারণ সে তো জানে এই মালটা কোনোভাবে 500 টাকার নিচে বাংলাদেশ থেকে কোয়ালিটিতে বানানো সম্ভব না। তো 500 টাকায় বানায় এটা দুবাই পর্যন্ত, ওই আজমল মার্কেট টার্কেট এইসব জায়গায়, যেসব জায়গায় হোলসেল, ওখানে নিতে তার 650 টাকা কস্টিং, ওখানে গোডাউন ভাড়া থেকে শুরু করে ওয়ার্কার সব কিছু মিলে, তাহলে তাকে হোলসেল দিলেও সেটা 700 টাকায় দিতে হবে। কিন্তু সে করতেছে কি, এইটাই ওখানে 400 টাকায় হোলসেল দিয়ে ফেলতেছে, তাহলে তার কেনা দাম কত? 250 টাকা। তা 250 টাকায় সে প্রোডাক্টটা কীভাবে পাচ্ছে? সারা দুনিয়ার যত বাজে ফেব্রিক্স, টেম্পারলেস সব কিছু দিয়ে কোনো মতে বডিটা দাঁড় করায়, এটা ডাইংয়ের মধ্যে চুবাই দিয়ে একদম কুচকুচে কালো বানায়, সুন্দর করে প্যাকেট করে আয়রন করে যখন দেওয়া হচ্ছে, তখন মাল দেখতে একদম সাহেবের মতো দেখা যাচ্ছে। দুমসে নিচ্ছে, দুমসে বিক্রি করছে, কিন্তু ইউজার কিন্তু কমপ্লেইন করতেছে। এবং যারা আপনার প্রান্তিক বিক্রেতা, অর্থাৎ কথার কথা দুবাই থেকে আবার এরকম হোলসেল নিয়ে যে কথার কথা আপনার বিক্রি করবে আপনার সোমালিয়াতে, ওই ব্যবসায়ী শেষ। অথবা তার কাস্টমার এসে তাকে জুতা দিয়ে পিটাচ্ছে, অথবা সামহাও সে বলছে দেখ এত কমে তোরে দিচ্ছি, কমপ্লেন করিস কেন? ওই ফাস্ট ফ্যাশনের ডায়লগ, সে কমের মধ্যে নিয়ে ফেলায় দেয়, আর একটা কেন, সেল ডাবল। আর দেশের মধ্যে সেম ঘটনা ঘটতেছে। আবার আশপাশের গরিব দেশগুলো কি করতেছে, দেশের মধ্যে এরকম এই যে ফেব্রিক্স দেখেন কত সুন্দর থলথল করছে, কত মোটা। কারণ আপনার তো মোটা থলথল করা দেখলেই চিন্তা করেন ওরে বাপ রে বাপ, সেরকম একটা ভালো ফেব্রিক্স। এইটা হচ্ছে পা মোছা ফেব্রিক্স, গার্মেন্টসে ফেলে দেওয়া স্টক লটের, দেখছেন এই যে বাতিল যত ফেব্রিক্স, এই ফেব্রিক্স দিয়ে পাবনা, সিরাজগঞ্জ এরকম আপনার বাংলা বড়ি তৈরি করে। আর ইন্ডিয়ান, তারপরে ফিলিপাইন, তারপরে মালয়েশিয়া, এখন বর্তমানে দুবাই, তারপরে সোমালিয়া, আফ্রিকা, নাইজেরিয়া, এরা এই প্রোডাক্টটাই নিচ্ছে। এবং এই প্রোডাক্টটা নেওয়ার মধ্যে কারসাজিটা কি জানেন, এখানে একটা পাইপিং লাগায় দিচ্ছে, দিলে এই যে বাজে সেলাইটা এটা ধরা পড়তেছে না। আর এটা যেহেতু এরকম বাজে ওয়াশের কারণে, অ্যাসিডের কারণে এটা ফুলে গেছে, মনে হচ্ছে রে বাপরে বাপ কত হাই জিএসএম। আর এরপরে সুন্দর করে যখন একটা মডেল দিয়ে দাঁড় করায় দেখাই দিচ্ছে, দেখ ফেব্রিক্স দেখ রে বাপ, এরকম মোটা ভারী থলথল করা ফেব্রিক্স দিয়ে টি শার্ট তোরে বানায় দেবো মাত্র 70 টাকা করে অথবা 80 টাকা করে। তখন বিদেশি বায়াররা 50,000 1 লাখ পিসের করে অর্ডার দিচ্ছে। আর এরকম পা মোছা বাজে ফেব্রিক্স দিয়ে বডি তৈরি করে, এটাকে পাতিল ডাইং বলে। পাতিল ডাইং করলে মানে হাড়ির মধ্যে অথবা বড় বড় গামলার মধ্যে রং দিয়ে, অ্যাসিড দিয়ে যখন বসায় দিচ্ছে, তখন এটা টেম্পাল লেস হয়ে যেমন এটা ফুলে যাচ্ছে, তেমন একদম কুচকুচে কালো রং অথবা ডিপ কালার হয়ে যাচ্ছে। আর এই সেলাইয়ের মধ্যে যত 3rd ক্লাস বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আয়রনটার পিছনে 8 আনা বেশি খরচ করলে, 1 টাকা বেশি খরচ করলে, আয়রন দিয়ে এটা চাপ দিয়ে এরকম টেনে ধরে আয়রন করে চাপ দিয়ে ছেড়ে দিলে তখন এই প্রবলেমগুলো ধরা পড়তেছে না। আর এইভাবে ফোল্ডিং করে ভাঁজ করে বিদেশে হাজার হাজার পিস টি শার্ট বেরোচ্ছে 90 টাকা, 100 টাকা, 105 টাকা এরকম দামে। কিন্তু এই টি শার্টটাই যদি আপনি নিটিং ডাইং করে সুন্দরভাবে যদি প্রোডাকশান করতে চান, এই সলিড কালারের টি শার্টটা বর্তমান বাংলাদেশে ওয়ার্কারের যে বিল, দক্ষ ওয়ার্কারের, তারপরে কারেন্টের যে বিল, জীবনযাত্রার যে বিল, ভাড়ার যে বিল, সব কিছুর যে বিল, তাতে আপনি $3 থেকে $3.5 নিচে
এইটা কোয়ালিটি আকারে বের করা কোনো দিন বাংলাদেশে কোনো ব্যবসায়ীর পক্ষে সম্ভব না, কিন্তু এটাই বের হয়ে যাচ্ছে মাত্র $1, অথবা $1 থেকেও কমে, 80 সেন্টে বের হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। কীভাবে? এভাবে। এখন বায়ার কিন্তু সবসময় একটা কথা বলে যে ভাই আপনি দিতে পারবেন না, আপনার $3 কি বলেন, এ মাল তো আমি $1 থেকে করে মিরপুরের থেকে নন স্টপ নিচ্ছি, নারায়ণগঞ্জের থেকে নন স্টপ নিচ্ছি, ভাই ছবি দেখছেন একদম সেরকম 8টা কালার দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ছবি দেখে তো আর বিচার করা যাবে না যে এইটার অরিজিনাল কনস্ট্রাকশান কি, এটা ডিউরেবিলিটি কি, এটা কতদিন চলবে, এটার ফলাফল কি হবে, এটা চরিত্র কত রকমের বেরোবে, এইটার কারণে স্কিনের কত ক্ষয়ক্ষতি হবে, এটা তো আর আপনার ওই ভাঁজ করা পলি করা একটা টি শার্ট দেখে বোঝা সম্ভব না। কিন্তু ব্যবসায়ীরা ওই ফোল্ডিং করা ভাঁজ করা ছবি বিভিন্ন ফ্যাক্টরি পাঠায় দিয়ে বলে ভাই লাখ লাখ পিস মাল নিচ্ছি, ভাই মিরপুরে একটা ফ্যাক্টরি দিচ্ছে, তারপরে নারায়ণগঞ্জের একটা ফ্যাক্টরি দিচ্ছে, কোনাবাড়ির থেকে দিচ্ছে, আরে ভাই আপনি পারবেন না, তাহলে তো আপনার কাজই দিতে পারলাম না। মানে উল্টে আপনাকে ডিমোটিভেট করছে, কিন্তু তার ওখানে টেকনিকটা কি সেটা কিন্তু সে বলতেছে না। তো এইটা কিন্তু আবার ব্যবসায়ীদের মনের মধ্যে বড় ধরনের একটা দাগ করে যে সবাই এত কমে কেমনে দিচ্ছে, আমি দিতে পারতেছি না। বেসিক্যালি কাপড়ের জন্মটাই হচ্ছে একদম জারজ, বুঝেন, জারজ ক্যাটাগরিতে, এটা কাপড়ের কোনো কোয়ালিটিতে নাই। আবার দেখবেন কেরানীগঞ্জটাজ ওইদিকে দেখবেন যে ভাই মাত্র 30 টাকায় টি শার্ট নেন, দুবাই থেকে আসা, থাইল্যান্ড থেকে আসা, অ্যাকচুয়ালি ওই হচ্ছে গাইটেড টি শার্ট, ওটাকে একটা বড় টি শার্ট পাইছে, সেটা কাইটে কুটে ছোটো করছে, অথবা ওইটারই খালি ধুয়ে ভাঁজ করে দিয়ে কইছে ভাই 60 টাকা। এবার কিনতে যে কবেন ভাই এটা কি টি শার্ট নাকি পা মোছার পাপোশের থেকে তো খারাপ অবস্থা, ভাই 500 টাকার টি শার্ট আপনি 30 টাকায় কিনতে আসছেন, 60 টাকা, এর মধ্যে আর কি চান, যান নিয়ে চলে যান। কথা বুঝতে পারছেন? এরপর বাংলাদেশে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে আমি কিন্তু ছোট করতে চাচ্ছি না, বাট এই ব্র্যান্ডটার মঙ্গল কামনা করি বলে এই ভিডিওটা করে দিচ্ছি, যে বাংলাদেশে মোস্ট পপুলার এবং বরিশালে বোধহয় সব থেকে পপুলার ব্র্যান্ড হচ্ছে এই ব্র্যান্ডটা। হ্যাঁ, তো তারাও যে মশারি টানায় যে টুইল টেপ, সেরকম স্টক লটের টুইল টেপ, তারপরে একটা পলিস্টারের আপনার এই যে কলার কাপ লাগাইছে, যেটাতে এখন এই কাপড়টা সবে স্যাম্পল হিসেবে আমার হাতে আসছে, কেউ ব্যবহারও করে নাই। তো এটা শুরুতেই টেম্পার ছেড়ে দিছে এবং কোনো টেম্পারের থেকে শুরু করে কিছুই নাই। হ্যাঁ, আর একদম পলিস্টারের বাংলা যে হার্ড পলিস্টার, যে কাপড়টা পলিস্টারের মধ্যেও টেম্পার হারায় ফেলছে, সেটার পরে একটা বাংলা শক্ত খসখসে বিচ্ছিরি একটা স্ক্রিন প্রিন্ট মারছে, যেটাকে চেকের মতো করে একটা স্টাইল আনছে, যেটা দেখতে আনকমন অথবা স্টাইল অথবা ব্র্যান্ড মনে হচ্ছে। এরপরে এটা সেলাইয়ের মান, একটা হ্যাংট্যাগ লাগানো আছে, সেটা একদম খুব বাংলা মানের একটা হ্যাংট্যাগ। আর এরপরে তার দেখেন ভিতরে তার একটা প্লাকেট, ওই যে ভ্যানের পরে মিরপুর 10 নম্বরে ভ্যানের পরে যেসব মাল বিক্রি করে কোনাবাড়িতে, তারপরে টঙ্গী আবদুল্লাপুরে সন্ধ্যার পরে সোহাগ পরিবহনের সামনে, তারপরে আপনার হানিফ পরিবহনের সামনে যে ভ্যানের পরে যেসব মাল বিক্রি করে, তার থেকেও বোধহয় এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কাপড়, এটা কেউ এখনও ধরেও নাই, কেউ ব্যবহারও করে নাই। হ্যাঁ, এখানে আমি এরকম একটু হাত বুলাচ্ছি, বুঝতে পারছেন সেলাইয়ের অবস্থা দেখেন, হাত বুলাচ্ছি, আচ্ছা হাত বুলাচ্ছি, আমি কিন্তু জোরে টানতেছিও না, এই যে 2 আঙ্গুল ধরে ধরে যে হাত বুলাচ্ছি দেখেন, খুব মন দিয়ে দেখেন। এখনই কেউ ব্যবহারও করলো না, ধুইলো না, কোনো কিছু করলো না, খালি একটু হাত দিয়ে খালি হাত বুলাইছি মানে আদর করছি। এখন তো একটা পুরনো কথা মনে পড়ে গেল, ওই বউয়ের মাথায় হাত বুলাইতে আর গায়ে হাত বুলাইতে শুনি যে বাচ্চা নাকি প্রোডাকশন শুরু হয়ে গেছে। কথা বুঝছেন? তা এই ব্র্যান্ডেরও এই সেম অবস্থা, হাত বুলাইতে মনে করেন যে পায়জামা সব খুলে যাচ্ছে, পায়জামার দড়ি মুড়ি সব খুলে যাচ্ছে। এখন এটা ব্র্যান্ডের সমস্যা নাকি আমার ভালোবাসার শক্তি বেশি, সেটা আমি কিছু বুঝতেছি না, নাকি আমি চরিত্রহীন সেটাও বুঝতে পারতেছি না। কাপড় চরিত্রহীন নাকি আমি চরিত্রহীন, এইটা বুঝতে এখন আমার একটু কনফিউজড মনে হচ্ছে। এরপরে এই হাত বুলাইতে যে বাটন একটা খুলে পড়ে গেছে। হ্যাঁ, তো এইটার মধ্যে আপনার প্রাইস দেওয়া আছে কত, এটার মধ্যে প্রাইস দেওয়া আছে দেখেন 1299 টাকা, উল্টোভাবে দেখা যাচ্ছে বোধহয় 1299 টাকা প্লাস ভ্যাট, কোডের থেকে শুরু করে সব দেখেন। আবার এইটা নাকি বিএসটিআইয়ের উপর একটা বিএসটিআইয়ের একটা স্টিকার মারা আছে, মানে বিএসটিআই কী জিনিস
হয়তোবা আমি এটা বুঝি না, হয়তোবা বিএসটিআই কী জিনিস এইটাই আমি বুঝি না। কারণ ওইটা যদি বুঝতাম তাহলে অন্তত এরকম ঘটনা অন্তত আমার কাছে পড়তো না। আর বাংলাদেশে ঘুষ দিলে বিএসটিআই মনে করেন যে ঘরে বসে ওই যে আপনার আছে না, এই কী বলে দোলাই খাল, তারপরে জিঞ্জিরা, ওইখানে তো যেসব পেস্ট বানায়, বাচ্চাদের চকলেট বানায়, ওইটা পরে এরকম বিএসটিআইয়ের সার্টিফিকেট দেওয়া থাকে। হ্যাঁ, বিএসটিআই, তারপরে আইএসও, কত কোম্পানি আছে গুলিস্তানের থেকে মাল কিনে তারপরে শপিং ব্যাগের পরে আইএসও সার্টিফিকেট আর বিএসটিআই সার্টিফিকেট সিল মেরে দিছে। এখন এইটা যদি অরিজিনাল বিএসটিআই এবং আইএসও সার্টিফিকেট যদি হয়ে বসে, তাহলে আমার মতো বদের হাড্ডির উচিত আপনার দৌলতদিয়া ঘাটে যে ওইখানে যতগুলো পতিতা আছে, পতিতার পায়জামা খুলে খুলে দেখা ওগুলো কি বিএসটিআই সার্টিফাইড কি না, তাহলে একটু মজা মাস্তি করে আসা যাইতে পারে। বরিশালের মানুষ জানে খালি এই সাইডে এটা থাকলে ওটাই বোধহয় ব্র্যান্ড, এই একটা ফোল্ডিং লেভেল থাকলে এটাই বোধহয় ব্র্যান্ড। তাদের শিক্ষা, তাদের জ্ঞান, তাদের সেন্স এত জিরো লেভেলে এখনও আছে। কিন্তু বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়েছে বরিশাল কুমিল্লার মানুষের মেধায়। সেই মানুষদের অবস্থা এই, আর তাদের মধ্যে এই কাপড় ব্র্যান্ড আকারে নাকি বিক্রি করা যায়, এই একটা ব্র্যান্ডের ওভারলক অথবা প্লেন মেশিন অথবা এই হচ্ছে তার কন্ডিশন। তাহলে এর থেকে আফসোসের আর কিছু নাই। এটা ফাস্ট ফ্যাশনের কাপড়ের থেকেও, অথবা এই যে বাংলাদেশের পাবনা সিরাজগঞ্জের কাপড়, তাহলে এই কাপড়টা বানাইতে সর্বোচ্চ 180 টাকার উপরে অথবা 200 টাকার উপর লাগা কথা না। এখন 200 টাকার কাপড় বানায় আপনার 1299 টাকা প্লাস ভ্যাটে যদি বিক্রি করে, এরপরও কোম্পানি যদি টিকতে না পারে, তাহলে আমি খান জুবায়েদ হোসেন, খানস গ্লোবাল, যদি রাতারাতি 4 বছর ব্যবসা বাণিজ্য করে যদি বাড়ি গাড়ি যদি না হয়, তারপরে আমার বউ যদি যমুনা ফিউচার পার্কে যাইতে না পারে, তারপরে আমার বাসায় যদি চাল না থাকে, তাহলে আমার মনে হয় আপনাদের মাইন্ড করার কিছু নাই। কারণ খানস গ্লোবাল 5% বিজনেস করে, 6% আপনি যদি দেন আপনাকে ওইটা ক্যাশ ব্যাক করে দেয়। হাজার হাজার প্রমাণ, আমাদের শত শত প্রমাণ আমাদের মানি সিটের মধ্যে আছে। আবার 4% যদি দেন তাহলে আপনারা ব্যান্ডে রেখে পারলে 1% নেবে। কথা বুঝতে পারছেন তো? 5% এখানে পার্সেন্ট কত? এই কাপড়টা বানাতে সর্বোচ্চ 200 টাকা খরচ আছে কিনা সন্দেহ। আর এরপরে শোরুমের কস্টটা সব কিছু ধরে যদি 300 টাকা ধরেন, তাহলে 1200 প্লাস ভ্যাটটা এগুলো বাদ দিলাম, 1200 মাইনাস 300, 900, মানে প্রফিট হচ্ছে 3 টাইমস। যেখানে খরচ 300 টাকা সেখানে নিট প্রফিটই হচ্ছে 900 টাকা। 1 লাখ টাকায় 3 লাখ টাকা নিট প্রফিট, মানে সেল ভ্যালু 1 লাখ টাকায় মাল বানায়, সেল ভ্যালু হচ্ছে 4 লাখ টাকা, সেখানে প্রফিট হচ্ছে 3 লাখ টাকা। এরপরে এই কোম্পানিরা ঠিকমতো ট্যাক্স দিতে পারে কি না, অথবা কত সময় কত জায়গায়, দুদকের শুরু করে কত জায়গায় গেলে দেখাবে যে ব্যবসা নাই দেশে, কোনো কিছু নাই। তা আমার মতো জোবায়েদ যে ভিক্ষা করে করে কোম্পানি চালাবে না 5% লাভ করে, এটা তো অসম্ভব কিছু না। সো আজকে পর্যন্ত ওই চেয়ারে বসে আছি, কালকে সকালে যদি আমার রাস্তার পাশে খিলকেত ব্রিজের গোড়ায় অথবা ফার্মগেটে ব্রিজের গোড়ায় যদি থালা নিয়ে বসতে দেখেন, তো আপনাদের মাইন্ড করার কিছু নাই। উল্টে আমাকে দেখে একটা স্যালুট দিয়েন, যেই লোকটা সততার কারণে এখন রাস্তায় বসছে কিন্তু নিজেরে বিক্রি করে নাই, আর কাস্টমারের সাথে এইসব ধান্দাবাজি করে নাই। আর আমি এই কোম্পানিটাকে ভালোবাসি বলে অধিকার নিয়ে ভিডিওটা করে বলে দিয়ে কোম্পানির মালিক অথবা ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সবিনয়ে হাত জোড় করে পায়ের কাছে মাথা নত করে বলতেছি, আপনার এই ব্র্যান্ডটা প্লাস পয়েন্ট, এটা বাংলাদেশে অসাধারণ জনপ্রিয়তা পাওয়া একটা ব্র্যান্ড। আমি নিজে চট্টগ্রামে শোরুমটা ভিজিট করে দেখেছি, ঢাকাতে দেখেছি, আপনাদের প্রচুর ভালো সুনাম আছে। হয় আপনাদের নিজস্ব লোকজনের মধ্যে চোর আছে যারা সব জায়গাতে কমিশন খেটে এরকম বাংলা মাল বানায়, শোরুমে উঠায় ব্র্যান্ডের বাংলা কথা বলি গুয়া মারতেছে, অথবা আপনাদের মালিক পক্ষে যারা আছেন আপনাদের ইনকামের ধান্দা অনেক বেড়ে গেছে,
আপনারা আপনাদের ব্র্যান্ডটাকে ধ্বংস করবেন না, কারণ এই ব্র্যান্ডটা পরবর্তীতে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ হিসেবে কাজে আসবে এবং রাষ্ট্রের একটা গর্ব হিসাবেও কাজে আসতে পারে। সো আপনার পায়ের কাছে যে আমি মাথা নত করে এই সারা পৃথিবীর মানুষের সামনে বলছি, আপনার এই ব্র্যান্ডটাকে ভালোবাসি বলে অধিকার নিয়ে এই কথাগুলো বললাম আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য না, আপনি যেন শ্রদ্ধায় আপনার এই ব্র্যান্ডটাকে আরও বিশাল কিছুতে পরিণত করতে পারেন, এই জন্য মন থেকে ভালোবেসে এটুকুন বলে দিলাম। এরপরে যদি আমার কোনো বেয়াদবি অথবা কোনো অপরাধ হয়, তাহলে আমার নামের পরে 10টা গালাগালি দিয়ে যদি আপনার মনে শান্তি হয়, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। তবে আপনার ব্র্যান্ডটাকে আমরা সবাই ভালোবাসি, মন থেকে ভালোবাসি। সো এই হলো কথা। সবাইকে ধন্যবাদ। আর বিদেশ থেকে যারা প্রবাসী, যারা দেশের মধ্যে প্রাইস কম্পেয়ার করেন এবং চিন্তা করেন যে কথার কথা জুবায়েদ ভাইয়ের কাছে এই প্রোডাক্টের খরচ হচ্ছে $3, অমুকে আমাকে মাত্র $2 করে দেবে, তাহলে জুবায়েদ ভাই মিষ্টি কথা বলে একটা চিটার। তো আপনারা ওই প্রোডাক্টটা, আমি সবার আগে বলবো যে আপনারা ওই প্রোডাক্টটা সবার আগে বানান। বানানোর পরে আমি আপনার খুচরা বিক্রির টাকাটা দিব, সাথে পরিবহন কস্ট দিব, অথবা আমি নিজে যে নিয়ে আসবো। আমাকে একটা প্রোডাক্ট একটু অন্তত দেখান যে জুবায়েদ ভাই আপনি প্রোডাক্টটা $3 চাইছিলেন, আমি মাত্র $1.5 বানায় ফেলছি। তো আপনি যে প্রোডাক্টটা বানাতেন ওই প্রোডাক্টটার কোয়ালিটিটা কি আর আমার প্রোডাক্টের কোয়ালিটিটা কি, এটা আপনি একটু দেখেন অথবা আমাকে একটু বুঝায় দেন। আশা করি আমরা দুর্নাম করব না। আমরা ভিডিওতে বলে দিই যে আমার কাছে না হয়ে আপনার পরিচিত কারো কাছে যদি আপনি 2 টাকার উপকার পান বলবেন, যদি কোনো বিপদে পড়েন তাও বলবেন। ভাই হিসেবে সৎ উপদেশ দিয়ে সঠিক গাইডলাইন এবং সমাধান আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমার কাছে না আসলে যে আমি আপনাকে কোনো উপকার করব না, তাহলে তো ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও করে এত গুরুত্বপূর্ণ এবং সিক্রেট বিষয়গুলো আপনাদের আমি শেখাতাম না, বিনামূল্যে শেখাতাম না। আমার ইউটিউব থেকে এমন কোনো ইনকাম হয় না, মানুষ 2-3টা ন্যাংটা ভিডিও বানায় মাসে লাখ লাখ টাকা কামাই করছে, আর আমার এরকম হাজার হাজার ভিডিওর বিনিময়ে এই 4 বছরে টোটাল বোধহয় 1 লাখ টাকা বোধহয় আসছে, এরপরে তো হ্যাকট্যাক হয়ে বসে আছে। কথা বুঝতে পারছেন? আর নতুন এই চ্যানেলে বোধহয় $2 না $3 ইনকাম হয়েছে। তা আমি ইউটিউবার না যে ইনকাম করার জন্য, ইউটিউবে ইনকাম করার জন্য আমি ভিডিও করি। আমার জীবনে যত লাথি চড়, বেইমানি, সিটারি, ভাবমারা পাবলিক পড়ছে আমার জীবনে, এটা দেখতে দেখতে আমার এই শিক্ষা ব্যবস্থা, এগুলোর উপরে আমার একটা ঘৃণা জন্মাইছে। ঘৃণা বুঝেন? ঘৃণা। আর এই ঘৃণা থেকে আমি এই ভিডিওগুলো করে মানুষকে শেখায় দিই যে শেখ অথবা শেখো অথবা শেখেন, মন দিয়ে শেখেন। দেখেন শেখার মতো রুচি আপনার আছে কি না। যেগুলো আমি আমার জীবনে রক্ত বিক্রি করেও শিখতে পারি নাই, সেগুলো নিজের ধাক্কা খেয়ে খেয়ে শিখে শিখে আপনাদের শেখায় দিচ্ছি, যেন আপনাদের জীবনে আপনাদের কাছে কেউ ভাব মারতে না পারে এবং আপনাদের কষ্টের সম্পদ ধ্বংস করে রাস্তায় কেউ বসাইতে না পারে। আর কাজ করতে যে সব কাজ তো আর আমার নিজের হাতে করি না, সব কাজ কি আমার নিজের হাতে করি না। এই সেলাই, বাটন লাগানো সব কি আমার নিজের হাতে করি? একজন মালিকের পক্ষে সম্ভব হয় বলেন? আমি যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে দেখবেন লেখা আছে শুরুতে গেটের কাছে যে শিশু শ্রমিক অথবা 18 বছরের নিচে শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। ওই ফ্যাক্টরি যখন ছুটি হয় তারপরে লাঞ্চ আওয়ারে দেখবেন ঠেলাঠেলি করে গুতা দিয়ে বেরোতে বেরোতে সব 12 বছর 14 বছর 16 বছরের বাচ্চারা বেরোচ্ছে, যাদের বেতন বেছে 8,000 7,000 এরকম। আর আমার ফ্যাক্টরিতে কারো বেতন 18,000 25,000-এর নিচে না। দাড়ি চুল পাকছে, 20 বছর মেশিনে বসার অভিজ্ঞতা আছে, স্যাম্পল মানে স্ট্যান্ডার্ড অথবা সিনিয়র অপারেটরের স্ট্যান্ডার্ড, তারপরে আমার মেশিনে বসার তার পারমিশন হয়। হেল্পার হলেও তাকে অপারেটর প্লাস হেল্পারের কোয়ালিটি হইতে হবে। নর্মাল সিনিয়র হেল্পার নামে আমার ফ্যাক্টরিতে কোনো শব্দ নাই। আমার কথা হলো আমার 20টা ওয়ার্কার নেই, আমার 2টা ওয়ার্কারই যথেষ্ট, কিন্তু জাতের হওয়া দরকার, কোয়ালিফাইড হওয়া দরকার। তা এইভাবে ব্যয়বহুলভাবে একটা ফ্যাক্টরি চালায় কোয়ালিটি প্রোডাক্ট দাঁড় করাতে গেলে কস্টিং কত আসে জানতে পারবেন। আর বর্তমানে বিদ্যুতে যেভাবে ডিজিটাল চুরি হয়, সব জায়গায় যত ডিজিটাল চুরি, তাতে সঠিকভাবে একটা প্রোডাক্ট এবং প্রোডাকশন করতে গেলে যে পরিমাণ টাকা লাগে, যে পরিমাণ কস্টিং আসে, ওই কস্টিং আপনারা নর্মালি যে মিষ্টি কথা শোনা পাবলিক, ভাই টি শার্ট
120 টাকা করে বানাইতে থাকবো, ভাই খালি অর্ডার দিতে থাকেন, 5,000 পিসের অর্ডার দেন, 10,000 দেন, 120 টাকা 120 টাকা 120 টাকা। আপনি জানেন না এই টি শার্টটা অ্যাকচুয়ালি পা মোছা টি শার্ট নাকি গায়ে দেওয়া টি শার্ট। আপনারা অনেকে চিন্তা করেন কমের মধ্যে ভালো। এখন মানুষ টাকা দিয়েও, বাবা সারা জীবনের ইনকাম দিয়েও সন্তানকে ভালো একটা মানুষ বানাইতে পারতেছে না। হাজব্যান্ড সারা জীবনের ইনকাম দিয়ে বউকে একটা আদর্শ বউ বানাইতে পারছে না। হয়তো ওই বউ জুবায়েদ ভাইয়ের সাথে কি এসে ফরকিয়া করে, 19 বছর সংসার করে কি এসে বাইকে চলে যাচ্ছে। পারলে মেয়ের স্কুলের ওই বাসার হোম টিউটারের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, অথবা বাসার দারোয়ানের সাথে বেরিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা ডায়মন্ড কিনছে, সেই ডায়মন্ডটা কোয়ালিটিলেস ডায়মন্ড। 10টা বছরে লক্ষ লক্ষ টাকা গার্ডিয়ান স্কুল কলেজ ভার্সিটিতে দিচ্ছে, কিন্তু ভার্সিটিতে কলেজে স্কুলে বাচ্চাকে মানুষ না বানায় সার্টিফিকেট দাঁড়িয়ে একটা জানোয়ার বানাচ্ছে। আর পারলে আবার পান্না মাস্টারের মতো একটু সুকটুক দিয়ে প্র্যাকটিক্যালও দক্ষ করে দিচ্ছে। তাহলে হাতে কলমে শিক্ষার মূল্য বাড়ায় দিচ্ছে পান্না মাস্টারের মতো। তাহলে দেখেন, কষ্টের টাকা নিয়ে মসজিদে দিচ্ছেন, সেটাও কি হয়েছে আপনার হুজুরে মাইরে খেয়ে চলে যাচ্ছে। কষ্ট করে নিজের ঘরে একটা ছাগল পালন করে ছোট্ট ছেলে সন্তানের জন্য মানত করতে, যে খান জাহান আলী দিঘিতে কুমিরে খাওয়ানোর জন্য ওই জায়গার ওই ফকিরদের দিলেন, ফকিররা ওটারে নিয়ে বাসায় নিয়ে খেয়েছে, খেয়ে ফেলাইছে, তো বাজারে যে বেচে দিছে। তাহলে আপনি আপনার সর্বোচ্চটা দিয়েও পাচ্ছেন হচ্ছে 0 অথবা মাইনাস। দিলেন 100 টাকা, পাইলেন যে প্রোডাক্ট অথবা আউটপুট সেটার মূল্য হচ্ছে -2 টাকা। নর্মাল 2 টাকাও না, -2 টাকা। মানে সেটা যদি ক্ষতিকরও যদি না হতো তাও সহ্য করা যেত। ক্লাস শিশু শ্রেণী থেকে অথবা প্লে গ্রুপ থেকে একটা বাচ্চাকে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাতে, যে একটা বাবা মার যদি প্রাইভেট মেডিকেলে যদি পড়ান তাহলে প্রায় কোটিখানেক টাকার মতো খরচ আছে। আর এই কোটিখানেক টাকা একটা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে কামাই করে সন্তানটাকে মানুষ করার পরে যখন পরিচয় দিবে যে আমি অমুক ডক্টরের বাবা, তখন সে বলতে যে তার দেখতেছে আল্লাহ, আমার তো বলার প্রয়োজন হচ্ছে না, পেপার পত্রিকায় বলে দিচ্ছে আমি ডক্টর সাবরিনার বাবা। যে বেশ্যা হয়ে ঘুরে বেড়ায় সারা পৃথিবীতে, মিডিয়াতে শুরু করে সব জায়গায় ভাইরাল হয়েছে। হয়তোবা আপনার ওই ওকালতি তো বুঝেন, আইন তো বুঝেন, আইনে জামিন কত কিছু করা যায়। বাট যখন আপনার অ্যারেস্ট হয়েছে তখন তো আপনার র্যাবের থেকে শুরু করে সবাই মিলে এটাকে রিপোর্ট করছে এবং প্রমাণিত আকারে রিপোর্ট করছে। পরবর্তী আইনের মারপ্যাচে কত ধোয়া তুলসী পাতা হয়েছে একটা পরের বিষয়। বাট অপরাধের কারণে তাৎক্ষণিকভাবে, কারণ অপরাধ ছাড়া কেউ কাউকে ঘরের থেকে উঠায় নিয়ে যেতে পারবে না। আর যদি পারে সেটা একদম রাজনৈতিক টপ লেভেলের ব্যক্তিদের। এরকম ছোটোখাটো 1-2জন ডাক্তারকে এটা কখনো, আরও মেয়ে মানুষ এটাকে কখনো করবে না। তাহলে আমি কোটি টাকা খরচ করে আমি হইলাম ডক্টর সাবরিনার বাবা। যে সাবরিনা নাবির নিচে কাপড় ভরে আর স্তনের অর্ধেক বের করে টিকটকের মধ্যে ঘুরে বেড়ায়, ফেসবুকের মধ্যে ঘুরে বেড়ায়, আর ওই বিভিন্ন পার্কের মধ্যে, যেমন পার্কের মধ্যে দেখছেন না বেশ্যারা, যেমন ওই যে ঢাকা কলেজের আপনার অথবা ঢাকা ইউনিভার্সিটির একটা আইডি কার্ড ঝুলে ঘুরে বেড়ায়, পুলিশের দললেই কেছে ঢাকা কলেজের স্টুডেন্ট, এরকম। তাহলে এটা কি, সে যদি নেগেটিভ যদি না হইতো তাও তো বাবাটা বলতে পারতো যে আমার মেয়েটা ডাক্তার হয়েছে কিন্তু ভালো কোথাও এখনও হসপিটালে এই সেবা দেবে সেই সুযোগ এখনও পায় নাই, আমি দোয়া করতেছি এবং সেও চেষ্টা করছে যেন পায়। তো সে যদি এরকম কাজ না পেয়েও যদি ঘরে বসে থাকতো তাও তো একটা স্যাটিসফ্যাকশন। কিন্তু খরচ করলে 100 টাকা, পাইলো -20 টাকা, মানে ক্ষতিকর কিছু পাইলো মাইনাস। তাহলে ভালো কিছু দিয়েও আপনি, সর্বোচ্চ দিয়েও আপনি 0 পাচ্ছেন না, পাচ্ছেন মাইনাস। তাহলে আপনি কিভাবে কমের মধ্যে ভালো একটা প্রোডাক্ট খুঁজেন, হোক সেটা কাপড়, হোক সেটা ডায়মন্ড, হোক সেটা খাবার, হোক সেটা কোনো কিছু। তাহলে কমের মধ্যে ভালো নামে কোথাও কোনো শব্দ নাই। এবং এটা যারা স্বপ্ন দেখেন তারা
প্রচণ্ড একটা স্টুপিড অথবা একটা অন্ধকার অথবা একটা বোকা জগতে আছেন। কমের মধ্যে ভালো নামে কোনো শব্দ হয় না। ক্লিয়ার? তাহলে আপনারা ব্যবসা করতে গিয়ে যে ইমোশন নিয়ে ঘোরাঘুরি করেন, যেমন একটু আগে একটা ভিডিওতে আপনাদের আমি লগো ডিজাইন নিয়ে 2 ঘন্টার একটা ভিডিও করে দিছি, যেটা দিয়ে হয়তো বা ট্রয় মুভিটা 2 বার প্রায় দেখা যায়। যে যা বুঝার বুঝছেন, লাইফ চেঞ্জ করে দিছি। 50 বছর জীবনের থেকে কমায় দিছি। 30 বছরের সাধনার ফলাফল জায়গায় বসে দিয়ে দিছি, অথবা 15 বছরের সাধনা করে যা পাবেন সেই ফলাফল জায়গায় বসে আপনাকে দিয়ে দিছি। আপনার লাইফে 30টা বছর কমায় দিছি, অথবা 15টা বছর কমায় দিছি। ওই 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী যে কথা বলে, ওই 40 বছরের ওই জ্যোতিষীর ওই কথায় যদি মূল্য যদি 40 বছর হয়, তাহলে আপনার মিনিমাম 1600 বছর আমি আপনারে অ্যাডভান্স করে দিছি। তাহলে ছোট্ট একটা লগো, এই যে পিছনে দেখতেছেন, ছোট্ট একটা লগোর মধ্যেও কত কিছু চিন্তা করতে হয়। তাহলে আপনি যখন একটা প্রোডাকশন করবেন, আপনাকে কত কিছু চিন্তা করতে হয়। যেমন আগে খানস গ্লোবাল নামের যে চ্যানেলটা ছিল, ওখানে বিটিএস এর উপরে ফ্যাশন কিভাবে গবেষণা করতে হয়, বিটিএস লিখলে ওখানে 2টা ভিডিও পাবেন। যে গবেষণা, কেন মানুষ আমার প্রোডাক্টটা নিবে, কেন আমার এই প্রোডাক্টটাকে সে ভালোবাসবে, আর কেন এটা সেল হবে, দ্যাট ইজ কল্ড মার্কেটিং পলিসি। এই মার্কেটিং পলিসি, ফ্যাশন ডিজাইন এবং ক্রিয়েটিভিটি, এই সব কিছু কিন্তু আলোচনা ওই বিটিএস ভিডিওর মধ্যে করে দিয়েছি। তাহলে বিটিএস ভিডিও যদি আপনার জানা থাকে, আর এরপর বায়ার কেমনে খুঁজে পেতে হয় সেটার ভিডিও যদি আপনার জানা থাকে, আর এই যে লগো ডিজাইন, এই লগো ডিজাইনটা যখন জানবেন, তখন তো হ্যাংট্যাগ, কেয়ার লেভেল, মেইন লেভেল, বক্স, প্যাকেট, তারপরে শোরুমের ডেকোরেশন, অনলাইনে ওয়েবসাইটের ডেকোরেশন, ফেসবুকের পেজের ডেকোরেশন, সব আল্লাহ দিলে আপনার মুখস্থ হয়ে যাবে। তখন আপনি নিজে নিজেই দৌড়াইতে পারবেন। সো একটু পরেও যদি জোবায়েদ ভাই স্ট্রোক করেও যদি মারা যায়, অন্তত বলতে পারবেন, আমার নিজের জন্মদাতা বাপে আমাকে যা দেয়নি, আমার শিক্ষক আমারে যা দেয়নি, আমার বন্ধু আমাকে যা দেয়নি, আমার জন্মদাতা মা আমারে যা দেয়নি, আমার এই ভাই জোবায়েদ ভাই আমার লাইফটা তৈরি করে দিছে, যেটা দিয়ে পৃথিবীর যেখানেই থাকি না কেন, পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি 2টো ডাল ভাত নিজের যোগ্যতা অর্জন করে খাইতে পারবো। জোবায়েদ ভাই কখনো ভালোবেসে মাথা হাত বুলায় বলে দিছে, কখনো পিঠে পরে 2টো কিল মেরে বলে দিছে, কখনো একদম নিকৃষ্ট বাংলা ভাষায় বলে দিছে, বাট আমার লাইফ তৈরি করে দিছে। স্কুলে মাস্টার তো বেদ দিয়ে পিটায় 5 সাল লাল করে দিত, জোবায়েদ ভাই তো এই টর্চারটুকুন করে না, ওই 2-4টে বাংলা দিয়ে দিছে। বাট আমারই কিন্তু ইনকামের মানুষ, অর্থাৎ নিজের বুদ্ধিতে, নিজের যোগ্যতায় 2টো টাকা ইনকাম করে নিজের ভাত নিজে জোগাড় করতে পারবো, পৃথিবীতে টিকে থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো, সেইটুকুন জিনিস জোবায়েদ ভাই আমাকে দিয়ে দিছে। আর ওইটাই যদি বাস্তবে কাজের মাধ্যমে যদি প্রমাণ করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি শুধু একটা জিনিসই চাই, বাংলাদেশের যারা নিউ জেনারেশন, যারা ভুল পথে, ভুল বিনোদনে, ভুল রুচিতে নিজেদের ধ্বংস করে ফেলতেছেন, প্লিজ ব্যাক করেন, কমন সেন্স দিয়ে চলেন। খুব গুরুত্বপূর্ণ একটা ফিনিশিং কথা আপনাদের বলে দিই। আমি এটা ব্যক্তিগতভাবে ইনসার্ট করতে চাচ্ছি না, অথবা ইনসার্ট করার মতো আমি যোগ্য না, কারণ সব সৃষ্টি সুন্দর। আমাদের সমাজে ভাইরাল শব্দটা যখন আসলো, তখন আমাদের দেশের একজন নাগরিক জনাব হিরো আলম সাহেব, উনি আসলেন। তো উনি অনেক কাজ করার চেষ্টা করলেন, অনেক গরিব ঘরের থেকে অনেক পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করে সে এত দূর আসছে তার জীবনে। কিন্তু আমাদের সমাজ কি করলো, তাকে না চাইতে ফাঁপাইতে একবারে গুলশানের সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নাকি এমপি নির্বাচন, সেটার জন্য তাকে দাঁড় করায় দিল। এরপর তাকে কখনো হাস্যকর ব্যক্তিতে পরিণত করলো, কখনো তাকে কুৎসিত ব্যক্তিতে পরিণত করলো, কখনো তাকে নিকৃষ্ট ব্যক্তিত্বে পরিণত করলো, কখনো তাকে আনস্মার্ট জায়গাতে পরিণত করলো। এখন সব সৃষ্টি তো আশরাফুল মখলুকাত, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আশরাফুল মখলুকাত, এবং তাকে
শুধু আশরাফুল মখলুকাত না, সৃষ্টির একটা শিয়াল কুকুরকেও আপনাকে সম্মান করতে হবে, কারণ সে একটা প্রাণ এবং সৃষ্টিকর্তা নিজের হাতে সে সৃষ্টি। তো কথা হলো যে জন্মগতভাবে আমি তো হিলারি ক্লিন্টনের মতো সুন্দর ফর্সা না, আমি তো খালেদা জিয়ার মতো রাজরানীর মতো সুন্দর না, আমি তো শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এত দক্ষ, বিবেকবান এবং রাষ্ট্রনায়ক না, যার নাম ইতিহাসে আরও 100 বছর না 500 বছর লেখা থাকবে। আমি তো এই ক্যাটাগরির না। বাংলাদেশের ইতিহাসে গত 50 বছরে যত পুলিশ অফিসারের থেকে শুরু করে যত যা আসছে, 6টা মাস দেশটাকে শান্তভাবে রাখতে পারে নাই। বাংলাদেশের সর্বকালের ইতিহাস, আমাদের ডিবি হারুন স্যার, উনি ক্ষমতা আসার পরে এই যতগুলো বছরে কোথাও একটা দাঙ্গা, সাম্প্রদায়িক কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই, রাজনৈতিক দাঙ্গা কোনো কিছু হওয়ার কোনো সুযোগ সে রাখে নাই। তা কোন লেভেলের জিনিয়াস এবং ব্রিলিয়ান্ট না হলে এটা আসলে সম্ভব না। তো আমি তো ডিবি হারুন সাহেব না, তাই বলে কি আমাকে সবাই মুখে থুতু মারবে যে ডিবি হারুন সাহেবের একটা পায়ের পশমের সমান বুদ্ধি গুণ আমার নাই, আমি একজন বিসিএস ক্যাডার না, তাহলে আমাকে কি সবাই মুখে থুতু মারবে? তো তাই যদি হয় তাহলে হয়তোবা কোনো একটা নায়কের তুলনায় হিরো আলম সাহেব একটু অযোগ্য, তার জন্মগতভাবে তার কথা বলা একটু সমস্যা, দারিদ্রতার কারণে লেখাপড়ার একটু সমস্যা, তারপরে সে যে পরিবেশে বড় হয়েছে সেখানে তার যে ফ্যাশন সেন্স, ওই সেন্স আপনার ওই নায়ক আপনার কি বলে আপনার রিয়াজ অথবা ফেরদাউস যে পরিবেশে মানুষ, তাদের রুচি আর হিরো আলমের রুচি যে মিলবে, এটা তো আশা করাটাই ভুল। এটা আপনি আমি যারা আশা করি, প্রবলেম হিরো আলমের না, প্রবলেম আপনার আমার। এরপর আপনি আমি যারা ভাইরাল করতেছি, মিডিয়া যার কাজ হলো রাষ্ট্রের এবং মানুষের কল্যাণে কাজ করা, সেই মিডিয়া এখন খালি মানুষের শরীর, নষ্টামি, ফাজলামি এইগুলো নিয়ে মিডিয়া ব্যস্ত। এটা শোবিজ নিয়ে ব্যস্ত না, শোবিজেরও কত নগ্ন জায়গা আছে, সেই নগ্ন জায়গা নিয়ে ব্যস্ত। কিন্তু মিডিয়া কিন্তু বই খাতা কলমে আদর্শ এবং পবিত্র এবং সবচেয়ে নীতি এবং আদর্শের জায়গা হচ্ছে মিডিয়া। আর সেই মিডিয়াতে চরিত্রহীন ছাড়া কাউকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে দেখেন, প্রবলেমটা কিন্তু হিরো আলমের না, প্রবলেম সৃষ্টিকর্তারও না যে সে হিরো আলমকে কিছু জায়গায় অযোগ্য করেছে অথবা ওই সোসাইটির জন্য অযোগ্য করেছে। বাট আপনি আমি কোন বিবেকে তাকে ভাইরাল করলাম এবং তাকে আমরা গুলশানে এমপি অথবা মেয়র না কি যেন একটা প্রদেশে দাঁড়াইছিল, ওই যে মারামারি হলো, দৌড়াদৌড়ি হলো, তার গায়ে হাত দিল, এটা নিয়ে থানা পুলিশ হলো, কোর্ট কাছারি হলো। আমার কথা হলো যে বাংলাদেশ হচ্ছে এমন একটা জিনিস, একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের থেকে বিশ্বের যেখানে আপনি যেতে যোগাযোগ করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে আমার এই কমিউনিকেশনটা হচ্ছে বাংলাদেশের একজন প্রমোটার অথবা অ্যাম্বাসেডারের মতো, অফিসিয়ালি অ্যাম্বাসেডার একজন। কিন্তু আমি যদি বিদেশে যে আমার ব্যক্তিত্ব এবং দক্ষতা দিয়ে একটা ভালো কিছু করি, তাহলে সেটা বাংলাদেশে সুনাম হবে, আমার সুনামটা সেখানে গুরুত্বপূর্ণ না। যেমন সাকিব আল হাসান ভালো ক্রিকেট খেলে, সুনামটা সাকিব আল হাসানের যেটুকুন হয়েছে তার চেয়ে বাংলাদেশ বেশি পাইছে। মাশরাফি যতটুকুন ভালো করেছে, তার জীবনে যতটুকুন সে ক্রিকেট থেকে পেয়েছে, তার থেকে আরও 1000 গুণ বেশি সে বাংলাদেশকে দিচ্ছে। তো আমার কথা হলো যে গুলশানে কারা থাকে? দেশের সর্বোচ্চ শিক্ষণীয় ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, যারা দেশ বিদেশে ঘুরে সব থেকে হায়েস্ট জায়গায় চলাচল করে বিশ্বের, এমনও ব্যক্তি আছে যে হয়তো আপনার ক্লিন্টন পরিবারের সাথে পারলে দেখা করছে অথবা এলিজাবেথ পরিবারের সাথে দেখা করছে। তো ওই ক্যাটাগরির মানুষরা, ওই সোসাইটিতে চলা মানুষগুলো গুলশান এরিয়াতে থাকে এবং সেখানে থাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাষ্ট্রের, যেমন আপনার রাষ্ট্রদূত যারা, তারা থাকে, যে আমেরিকার রাষ্ট্রদূত, জার্মানির রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, ডেনমার্কের রাষ্ট্রদূত, কত রাষ্ট্রের কত জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা। এবং ওই দেশ থেকে যদি প্রেসিডেন্টও আসে, সবার আগে ওই রাষ্ট্রদূতের অফিসে ওখানে অথবা বাসভবনে ওখানে যাবে, সেখান থেকে রাষ্ট্রের মধ্যে কোনো কাজ টাজ থাকলে সেগুলো করে আবার রাষ্ট্রদূতের বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু ক্লোজ করে সে তার দেশে চলে যাবে। এটা তো নিয়ম।
তা এখন একজন কথার কথা আমেরিকার একজন রাষ্ট্রপতি অথবা তার রাষ্ট্রের সাময়িক যে হেড, সে বাংলাদেশে আসলো, আর আসার পরে যদি কোনো একটা বিপদে সে পড়ে, সে যদি ওই হিরো আলম সাহেবের কাছে এসে অফিসিয়ালি তাকে নোটিশ করতে হয়, হিরো আলম তার কোন অফিসিয়াল অথবা লিগ্যাল অথবা তার কালচারাল কোন জায়গাটাতে কিভাবে সাপোর্ট দিবে যেখানে বাংলাদেশের সুনাম অথবা স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে? সম্ভব না। যেমন একজন মেজরকে দিয়ে যা পাবেন, আমার মতো জোবায়েদ যতই হার্ডওয়ার্কিং হোক, যতই ব্রিলিয়েন্ট হোক না কেন, একটা মেজরের পায়ের যোগ্যতা সম্পন্ন আমি না, যেটা বাস্তবতা, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। আপনার মধ্যে দাম্ভিকতা না থাকলে আপনাকে মানতেই হবে। টাকা দিয়ে আপনাকে মূল্যায়ন করা যাবে না। কোয়ালিটিতে আপনাকে মানতেই হবে। একজন সরকারি বিসিএস ক্যাডার যতটুকুন যোগ্য, তার অর্ধেকের 100 ভাগের 1 ভাগ আমি যোগ্য না বলে আমি ওই জায়গাতে যেতে পারি নাই, এবং আমার শরীরে রাষ্ট্রের পতাকা লাগে নাই। সো এটা আপনাকে মানতেই হবে। আমি যত টাকার মালিক হই, যতই দেখতে সুন্দর হই না কেন, যত বড় পরিবারে শ্বশুরবাড়ি যত বড় লোকই হোক না কেন, আমাকে কিন্তু এটা মানতে হবে। আর ওই বিসিএস ক্যাডার যদি একটা খেতে কাজ করে একটা কৃষকের ছেলেও হয়, হি ইজ দ্য মোস্ট স্মার্ট পারসন, তাকে আমার রেসপেক্ট করাটা জানতে হবে। তাহলে দেখেন, এই হিরো আলম সাহেবকে মিডিয়া প্লাস আমরা মিলে এরকম একটা পজিশনে যদি নিয়ে যাই, তাহলে প্রবলেমটা কি হিরো আলম সাহেবের নাকি আমাদের? তাহলে হিরো আলম সাহেবরে যে আমরা ফান বানাচ্ছি, বেসিক্যালি তার থেকেও 100 গুণ নিম্ন ব্যক্তি হচ্ছে আমরা। কারণ আমরাই এই ফানটা করতে যে রাষ্ট্রকে ফানে পরিণত করে ফেলতেছি, রাষ্ট্রীয় কালচার এবং রাষ্ট্রীয় প্রেস্টিজটাকে ফান করে ফেলছি। তাহলে হিরো আলম সাহেব তো তার জীবনে উন্নতি করছে, প্লাস গুলশানে এমপি নির্বাচন করার মতো পজিশনে সে গেছে। আর আমরা কি করলাম? আমরা রাষ্ট্রের অথবা একটা সমাজের প্রেস্টিজ ধ্বংস করে দিলাম। তাহলে হিরো আলম সাহেবের পায়ের যোগ্যতাও তো আমাদের মুখে নাই, আর এটি আপনাকে মানতে হবে। তাহলে এবার বুঝে দেখেন, আপনি আমি ওই ক্যামেরাম্যান বলেন, মিডিয়া পার্সন বলেন, তারপরে রিপোর্টার বলেন, তারপরে নেতা বলেন, মুস্তান বলেন, তারপরে জ্ঞানী ব্যক্তি বলেন, টকশোকারী বলেন, অমুক বলেন, তমুক বলেন, আমাদের পরিচয় বিভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের কোয়ালিটি হিরো আলম সাহেবের পায়ের একটা পশমের থেকেও কম। কারণ আমরা শিক্ষিত এবং রূপধারী, কিন্তু আমরা বিবেক দিয়ে কোনো কাজ করি না। কারণ আমরা যদি এটা বিবেক দিয়ে করতাম, তাহলে আমরা হিরো আলম সাহেবকে বলতাম যে ভাই কিছু মনে করবেন না, এই পজিশনের জন্য এই কোয়ালিটিগুলো দরকার। যেমন ক্যাডেটে ভর্তি গেলে একটা বাচ্চার একটা কোয়ালিটি দরকার, আর্মিতে জয়েন করতে গেলে একটা হাইট দরকার, একটা ইন্টেলেকচুয়ালিটি দরকার, যেটা আইএসএসবিতে যে অনেকে ঝরে যায়, অনেক ডাবল স্ট্যান্ড করে স্টুডেন্টও ঝরে যায়। তো এরকম একটা পজিশনে যেতে গেলে একটা রাষ্ট্রের বিষয়, বুঝছেন না? সো এরকম একটা জায়গায়, সো আমার মনে হয় না যে আপনার এই জায়গাটাতে এরকম একটা সব কিছু সবাইকে করতে হয় না। যেমন আমি এখন মনে করেন যে এখন একজন দেশের পার্লামেন্ট মেম্বার, সে যদি এখন ওই রাস্তার পাশে জুতা পালিশ করতে বসে, ওইটা তখন আর তাকে মানাবে না, জাতি নিতে পারবে না, এটা ফান হয়ে যাবে এবং নিজের প্রেস্টিজ সে ধ্বংস করবে। তা আমার কথা হলো যে ভাই, আপনি অনেক ভালো, অনেক সুন্দর, অনেক যোগ্যতাবান, কিন্তু আপনার কিন্তু সব কিছু করা ঠিক হবে না, ঠিক হবে না। তো এই কথাটাই যে কেউ তাকে বলবে, দেয়ার ইজ নো ওয়ান, সবাই খালি নায়ক, চলেন গুলশানে চলেন, পারলে বেহেস্তে চলেন। আর এই ভিডিও দেখে দেখে আর এইসব নিয়ে জল্পনা কল্পনা করে বাসার মেয়েছেলে থেকে শুরু করে, মহিলারা থেকে শুরু করে, বয়স্ক থেকে শুরু করে, তারা যে পরিমাণ অনলাইনে মোবাইলের ডাটা নষ্ট করছে, জীবনের সময় নষ্ট করতেছে, হাসাহাসি করুক আর কান্নাকাটি করুক আর গলাগলি করুক, ঠাট্টা করুক আর যাই করুক, তারা তো তাদের জীবনের সময় নষ্ট করছে। তাহলে আপনার আমার এই ছোট্ট একটা কথা যে ভাই, আপনি এই কাজটা করলে এটা আপনার জন্য ভালো না, কারোর জন্য ভালো না, আপনি অন্য কোনো কাজ করেন যেটা আপনাকে মানাবে এবং আপনার 2 টাকা ইনকাম হবে এবং আপনারও বরকত হবে। এই সঠিক সুন্দর উপদেশটা তাকে যে একজন মানুষ মাত্র দিবে, দেয়ার ইজ নো ওয়ান। তা টোটাল বাঙালি জাতিতে যদি একজন মানুষ যদি এরকম না থাকে, তাহলে টোটাল বাংলাদেশ জাতিকে বলা যায় যে হিরো আলমকে আপনারা যেটুকুন ফান মনে করছেন, ইউ গাইজ আর লেস কোয়ালিফাইড দ্যান হিম। কথা বুঝতে পারছেন? যে তার থেকে আপনার নিম্নমানের। তো
তাকে নিয়ে হাসাহাসি না করে আগে আপনাকে নিয়ে আপনি হাসাহাসি করেন। তো এই যে কমন সেন্স অথবা ইন্টেলেকচুয়ালিটি অথবা এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলে দিলাম, আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখানে আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না। সৃষ্টির সব সৃষ্টি অসাধারণ সুন্দর। তাই যদি না হতো, একটা মা তার একটা প্রতিবন্ধী সন্তানকে জন্ম দেওয়ার পরে সে তার সন্তানটাকে প্রেস্টিজের কারণে সারা জীবন কত কষ্ট করতে হবে সেই সব কারণে বাচ্চাটাকে মেরে ফেলে দিত, সেটা কিন্তু করে না। এবং জানে একটা প্রতিবন্ধী বাচ্চা 14 বছর 18 বছর 20 বছর পর্যন্ত হয়তো বা বাঁচতে পারে। তার যে ব্রেনের যে ডিসঅর্ডার আছে অথবা শারীরিক যে ডিসঅর্ডার আছে, মাত্র 20 বছরে ওই মায়ের সামনে সন্তানটা মারা যাবে। এরপরে মা ওই 18 বছরের ছেলের পেশাব পায়খানা পরিষ্কার করতেছে, 21 বছরের মেয়ের পেশাব পায়খানা তার বাবা পরিষ্কার করতেছে, তার পিরিয়ডের কটন তার বাবা পরিষ্কার করে দিচ্ছে। এর অর্থ বুঝছেন? ভালোবাসা অনুভূতি কতটা পবিত্র বুঝেন? এবং পৃথিবীর প্রতিটা সৃষ্টি কত সুন্দর। তাহলে সৃষ্টিকে এবং রাষ্ট্রকে, নিজের ধর্মকেও সম্মান করতে শিখেন, ভালোবাসতে শিখেন, যত্ন করতে শিখেন, বিবেক দিয়ে করতে শিখেন। ইনশাল্লাহ আপনার জীবনে সুন্দর হবে, সারা পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। এবং আপনার তখন এই পৃথিবীতে যেতে মন চাবে না, খালি দিনের পর দিন খালি আল্লাহকে খালি বলতেই থাকবেন। এখন যেমন আল্লাহকে বলেন আল্লাহ সুখ দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, তখন খালি আল্লাহর কাছে মোনাজাত করে বলবেন আল্লাহ তুমি মাফ করে দিয়ে আমাকে খালি একটু আয়ু দাও, এই সুন্দর পৃথিবীতে আমি আর অনেক দিন থাকতে চাই, এটাই বলবেন। আর তখনই বুঝবেন আপনি মানুষে পরিণত হয়েছেন। আর আপনি তখন যাতে হাত দিবেন তাইতেই বরকত আসবে। তাহলে বন্ধুরা, ভালো মন্দ অনেক কথা বলে দিলাম, 1 ঘন্টা 26 মিনিট 14 সেকেন্ড। আশা করি যে শিক্ষাগুলো আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলো এবং আপনার পরিবার দিতে ব্যর্থ হচ্ছে, সেই শিক্ষাটা অন্তত আমার কাছ থেকে আপনারা পাবেন। আর এই শিক্ষার মধ্যে যদি নেতিবাচক অথবা আপনার ভুলের কারণে যদি মনে করেন যে, অথবা আমার প্রকাশভঙ্গিমার মাধ্যমে যদি ভুলভাবে কোনো ধর্ম অথবা রাজনীতি অথবা ব্যক্তি বিরোধী যদি কোনো কথা হয়ে থাকে, প্রতিষ্ঠান বিরোধী, তাহলে আমি বলবো যে হয় আমাকে শোধরানোর জন্য আমাকে রিমাইন্ডার দেন অথবা একটু লিখে দেন, অথবা আপনি যদি ভুল বুঝে থাকেন তাহলে প্রয়োজনে আরও কারো সহযোগিতা নিয়ে সঠিক কি বোঝাতে চাইছি সেটা বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, আপনার মস্তিষ্ক উন্নত হবে। সো আপনাদের সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।